বেশ কয়েকটা নাম করা রোমহর্ষক ঘটনা। নাম করা এই কারণে বলছি, আপনারা সেগুলো অনেক ভালোভাবে রিসিভ করেছিলেন এবং এখনো সেই ঘটনাগুলো নিয়ে আমাদেরকে রিভিউ দেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডটা আমাদের সিলেটি ভাইয়েরা যারা আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন তাদেরকে নিয়ে আমরা সাজিয়েছি। তো আমাদের এবারের এপিসোডের প্রথম ঘটনাটি থাকবে শিব্বির আহমেদ ভাইয়ের পাঠানো ঘটনা। তবে শিব্বির আহমেদ ভাই দুটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছিলেন, তো দুটি ঘটনা একসাথে আমি পরপর বলবো। তো এপিসোডের মূল ঘটনাতে যাওয়ার আগে ছোট্ট কয়েকটি কথা বলতে চাই। এই ভিডিও লাইক বাটনে প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর যারা ভৌতিক ঘটনা পছন্দ করেন তাদেরকে আমাদের চ্যানেলের লিঙ্কটাও কিন্তু শেয়ার করতে ভুলবেন না। প্রিয় লিসেনার্স, চলুন মূল ঘটনাতে চলে যাই। প্রথম যে ঘটনাটি বলবো এটি সিলেট অঞ্চলের বলবো, কারণ এটা সিলেট শহরের না বা সিলেট জেলার না, এটা সিলেটেরই পার্শ্ববর্তী জেলা সুনামগঞ্জের। সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ উপজেলার শিবনগর গ্রামের ঘটনা এটি। তো ঘটনাটির সময়কাল 1960-এর দশকে হবে, আনুমানিক এক্সাক্ট সময় বলা যায় না, মুক্তিযুদ্ধের আগে। সেই হিসাবে বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কথা চিন্তা করে ধরে নেওয়া যায় যে 1960-এর দশকের কোনো একটা সময় হবে। তো এই শিবনগর গ্রামে একজন ব্যক্তি ছিলেন, তার নাম হলো আজকির আলী। তো উনি বেশ বদরাগী একজন মানুষ ছিলেন। উনি কৃষিকাজ করতেন এবং সেই সাথে ওই আশেপাশে যেই খাল বিলগুলো ছিল সেখানে মাছ ধরতেন। আর সিলেটের বিস্তীর্ণ এলাকা বা সিলেট সহ আশেপাশে যে জেলাগুলো রয়েছে সেখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু সুরমা নদী বয়ে গেছে। সে সুরমা নদীর বিভিন্ন শাখা প্রশাখা কিন্তু বিভিন্ন জায়গায় ঢুকেছে। তো সুনামগঞ্জ তো হাওর বিস্তৃত এলাকা, এছাড়া হবিগঞ্জেও কিন্তু এই সুরমা নদীর বিভিন্ন শাখা প্রশাখা দেখা যায়। তো অত্র অঞ্চলে অনেকেই কিন্তু মাছ ধরেন, কৃষিকাজ করেন, বর্ষাকালে মাছ ধরেন, আর বর্ষাকাল যখন শেষ হয়ে যায়, যখন পানি থাকে না, তখন কৃষিকাজ করেন। তো এভাবে কিন্তু চলে, ওনারা ওইভাবেই চলছিল আর কি। তো ওনাদের যে বাড়িটা, মানে এই আজকির আলীর বাড়িটা কিন্তু অনেক বড়। হাই প্রিয় লিসেনার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের যে এপিসোডটি সেটি খুব ইন্টারেস্টিং, বিকজ বাছাইকৃত ঘটনাগুলো আমি এখানে শেয়ার করেছি। সবচেয়ে ভয়ানক ঘটনাগুলো হচ্ছে এগুলো, যেন আপনাদের শুনতে ভালো লাগে। তো আমরা বেশি কথা বলবো না, সেটা হচ্ছে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামত জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না, আর মাস্ট একটি লাইক করে দিবেন। তো চলুন আমরা মূল ঘটনায় ফিরে যাই। ধন্যবাদ। এবং ওই বাড়ির সামনে পেছনে দুটি পুকুর ছিল। তো পেছনের পুকুরটিতে মাছ আসলে এরকম হতো না, ছাড়লেও হতো না। আর সামনের যে পুকুরটা, এই পুকুরটাতে মাছ ছাড়লে হতো এবং সবসময় মাছ পাওয়াও যেত। আর ওই পেছনে যে পুকুরটা, যেটাতে সাধারণত মাছ হতো না, ওটা যে পানি দূষিত ছিল বিষয়টা এরকম না, অন্যান্য 8-10টা পুকুরের পানির মতোই সেই পুকুরটাও ভালো ছিল। ওই পুকুরটাও মানুষ ব্যবহার করতো, সাঁতার কাটতো, তারপরে অন্যান্য কাজে ব্যবহার করতো, তাতে কোনো সমস্যা ছিল না। শুধু সমস্যাটা ছিল হচ্ছে সেই পুকুরে মাছ হতো না, বা মাছ ছাড়লেও সে মাছগুলো পাওয়া যেত না। তো একবার কি করলেন, এই আজকির আলী, উনি যেহেতু নিজেও মাছ ধরতেন, উনি বাজার থেকে বিভিন্ন ভালো মানের কিছু মাছের পোনা সংগ্রহ করলেন এবং ওনার উদ্দেশ্য ছিল এই ভালো মানের পোনাগুলো সংগ্রহ করে ওই পুকুরটাতে ছাড়া, যে পুকুরে মাছ সাধারণত হয় না। তো উনি সেখানে মাছ ছাড়েন বেশ কয়েকদিন ধরে। বিভিন্ন সময় উনি মাছ সংগ্রহ করেছেন বাজার থেকে, তাজা তাজা মাছ, যেগুলো চিন্তা করেছেন এই মাছের জাতগুলো তো ভালো, এগুলো ছাড়ি, যেগুলো আসলে পুকুরে হতে পারে এরকম আর কি। তো উনি ছেড়েছেন, ছাড়ার পর উনি পুকুরে খাবারও দেন। তো যখন খাবার দেন তখন একটা ব্যাপার খেয়াল করেন, সেটা হলো যে খাবার দেওয়ার পর মাছগুলো খেতে আসবে না, কিন্তু না, ওরকম খেতে আসে না। আমরা যখন দেখি যে পুকুরে খাবার দেওয়ার পর কিছু কিছু মাছ খাবার খেয়ে চলে যায়, কিন্তু ওই পুকুরে এরকমটা হয় না। উনি যখন খাবার দেন, উনি দেখে যে ওই খাবারগুলো ভেসে আসে, আর ভেসে ভেসে পুকুরের কিনারেও চলে আসছে, কিন্তু পরের দিন সকালবেলা কিন্তু ওই খাবারগুলো দেখা যায় না। তার মানে হচ্ছে মাছগুলো কোনো একটা সময় ওই খাবারগুলো খেয়ে নিয়েছে। উনি ভাবেন যে আচ্ছা, আমি যে খাবারগুলো ছাড়ি, তো এই খাবারগুলো মাছ খায়, কিন্তু কখন যে খায় তা তো দেখি না।
আর রাতের বেলাও মাছ যে খাচ্ছে পুকুরের পানিতে এক ধরনের শব্দ হয়, ওই ধরনের শব্দও তো হয় না, সেটাও তো পাই না। যাই হোক, উনি চিন্তা করেছেন যে হয়তোবা খেয়ে যায় কোনো একটা সময়, পাই না সবসময় যে এরকম শব্দ হবে, বিষয়টা এরকমও না। বেশ অনেকটা দিন পর যখন ওনার কাছে মনে হলো যে এবার মাছগুলো তোলা যায় পুকুরের পানি থেকে, ওনার একটা আইডিয়া ছিল যে এখন মাছগুলো কত বড় হতে পারে, উনি তো রেগুলার খাবার দিয়েছেন। তো উনি কি করেছেন, ওই জেলেদেরকে নিয়ে এসেছেন, বড় যে জাল, যে জালগুলো দিয়ে আসলে ওই টানা জাল, যেগুলো দিয়ে পুকুরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে জালগুলো টেনে নিয়ে মাছগুলো ধরা। তো এরকম জাল দিয়ে মাছ ধরা হলো, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মাছ ধরা হলো, আসলে কি মাছ ছিল জালের মধ্যে? না, জালের মধ্যে ছোট ছোট অসংখ্য সাপ, ব্যাং এবং চ্যাং মাছ জাতীয় কিছু মাছ এগুলো পাওয়া গেল। ওনার তো মেজাজ খুবই গরম, এই আজকের আলীর মেজাজ খুবই গরম, যে আমি এত মাছ ছাড়লাম, এত টাকার মাছ ছাড়লাম, রেগুলার খাবার দিলাম, তো মাছ গেল কই? এই সাপ আসলো কোত্থেকে? এত ছোট ছোট সাপ কোত্থেকে আসলো? এই সাপগুলো তো আগে কখনো ভেসে থাকতেও দেখিনি। সাপ থাকলে তো মাঝে মাঝে আশেপাশে দেখা যাবে, কিন্তু এরকমটা তো দেখা যায়নি। পুকুরটা তো বেশ পরিষ্কার, মানুষজন গোসল করেছে, কখনো পায়ের নিচে সাপের অস্তিত্ব টের পেয়েছে এরকমটা তো কেউ কখনো বলে নাই। তো উনি খুব অবাক হন। উনি চিন্তা করলেন যে এই মাছগুলোকে হয়তোবা পোনা থাকা অবস্থাতেই সাপগুলো খেয়ে নিয়েছে, আর এই খাবার যেগুলো ছাড়া হয় এগুলো হয়তোবা রাতের বেলা সাপগুলো খেয়ে নেয়। টানা কয়েকবার জাল টানা হলো, কিন্তু একই অবস্থা। রাগে ক্ষোভে এই সাপগুলো একটা পর্যায়ে, প্রথম দিকে তো আসলে সাপগুলোকে আবার ছেড়ে দিয়েছিলেন এক পাশে, এরপরে এগুলোকে পিটিয়ে মারা হলো, ব্যাঙগুলোকেও পিটিয়ে মারা হলো। আর চ্যাং মাছ দিয়ে উনি করবেনটা কি, যেখানে ওনার এত দামি দামি মাছই খুঁজে পাওয়া যাচ্ছে না? তো এরকম প্রায় 3বারের মতো বা 4বারের মতো উনি করেছিলেন। এরপর ওই যারা জেলেরা এসেছিলেন জাল নিয়ে, তাদেরকে তাদের পাওনা বুঝিয়ে দিয়ে বিদায় করে দেওয়া হয়। তখন উনি চিন্তা করছেন যে আচ্ছা, আমার এই মাছগুলো গেল কোথায়? এতগুলো মাছ চলে গেল, কে খেলো? এই সাপে খেয়েছে। উনি না এই বিষয়টা কিছুই মানে কোনোভাবে মেনে নিতে পারছিলেন না। এমনিতে তো উনি বেশ বদ্দাগী একজন মানুষ ছিলেন আর কি, কিন্তু এখন করবেনটা কি? যেমন অবস্থায় ওনার করণীয়টা কি? উনি যে কি করবেন এটা বুঝতে পারছিলেন না। রাগে ক্ষোভে পরের দিন কি করেছেন, উনি পুকুরে বিষ ছেড়ে দিয়েছেন। এই কারণে বিষ ছেড়েছেন যে এই সাপগুলো যে কয়টা মাছটি আরো তো আছে নিশ্চয়ই, তো এই সাপ ব্যাং আমার মাছ খেয়ে ফেললো, আর আমি এই যে এতদিন ধরে খাবার দিচ্ছে, খাবারগুলো এই সাপ ব্যাঙে খেয়ে ফেললো, তো এগুলোকে আর রাখবই না। তো উনি পুকুরের পানিতে ছেড়ে দিয়েছেন বিষ। তো বিষ ছাড়ার পরে দেখা গেল যে বেশ অনেক ছোট ছোট সাপ মরে ভেসে উঠেছে, ব্যাঙও মরে ভেসে উঠেছে, আর যে ছোট ছোট যে চ্যাং জাতীয় মাছ ছিল সেগুলো মরে ভেসে উঠেছে। তো এগুলো দেখে উনি বেশ আনন্দিতই হলেন যে যাক, আমার এই মাছ খোর যেগুলো ছিল আর আমার খাবার খোর যেগুলো ছিল, মাছের খাবার, এগুলোকে অন্তত পুকুর থেকে উৎখাত করতে পেরেছি। তো ওই রাতেই উনি একটা স্বপ্ন দেখেন একটা অন্ধকার জায়গা, অন্ধকারের মধ্যে কোনো কিছু দেখা যাচ্ছে না, কোনো অবয়বও বোঝা যাচ্ছে না, কিন্তু কোন একটা গম্ভীর কণ্ঠস্বর এই আজকির আলীকে বলছে যে তুই আমাকে মারার জন্য পুকুরের পানিতে বিষ ছাড়লি, তোর এত বড় সাহস, এর যে শাস্তি এইটা তো তুই পাবি। তবে প্রথম শাস্তি যেটা হবে সেটা হলো তোর যে ছোট্ট বাচ্চাটা আছে না, একটা ছেলে সন্তান, এইটাকে আমি নিয়ে যাব, এটা হবে তোর প্রথম শাস্তি। তো উনি এই স্বপ্নটা যখন দেখেছেন, স্বপ্নের মধ্যে যে কোনো প্রশ্ন করবেন বা এরকম কোনো বিষয়টা এরকম না, এটা দেখার পরে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর উনি বিষয়টাকে একদম স্বাভাবিকভাবে নিয়েছেন। সকাল হয়ে গেছে, আবার ঘুমাইছেন আর কি, সকাল হয়ে গেছে আর কি। তো সকাল হওয়ার পর ওনার স্ত্রীর সাথে বিষয়টা আলোচনা করেন।
স্ত্রীর সাথে আলোচনা করার পর তার স্ত্রী বলেন যে মনে হয় এই পুকুরে মাতুয়া দেও আছে। মাতুয়া দেও সিলেট অঞ্চলে, মানে বৃহত্তর সিলেট অঞ্চলে পুকুরে বা নদীতে যদি ভয়ঙ্কর কোনো দেও থাকে, এদেরকে নাকি মাতুয়া দেও বলা হয়। অনেক সময় দেখা যায় না যে কোনো পুকুরে সাঁতার কাটতে গিয়ে সে হারিয়ে গেছে, কয়েকদিন পর লাশ পাওয়া গেছে, এরকম রহস্যজনকভাবে মৃত্যু হয়। তো এরকম যেই ব্যাপারগুলো হয় এগুলোকে মাতুয়া দেও বলে, যাদের কারণে এটা হয়। এরা অত্যন্ত শক্তিশালী এক প্রকৃতির জিন, যাদেরকে বশে আনা যায় না, হাজিরও করাটা অত্যন্ত কঠিন। খুব বড় বুজুর্গ ব্যক্তি ছাড়া এরা আসলে হাজির হতে চায় না। তো তার স্ত্রী বলেন যে মনে হয় এই পুকুরে মাতুয়া দেও আছে। কিন্তু এই আজকির আলী বলে যে না, এই পুকুরটা তো আমার বাপদাদাও ব্যবহার করছে, কখনো তো এই ধরনের কোনো কিছুর উপস্থিতি তারা বলেন না। আর এই পুকুরে তো কত লোকই সাঁতার কাটে, কই কখন তো মারা যায় নাই কেউ। এই মাতুয়া দেও তো এখানে থাকার কথা না। সাধারণত আমরা যেরকম শুনছি যে এরকম মাতুয়া দেও থাকলে এই ধরনের ঘটনা ঘটে পুকুরে, কিন্তু এই পুকুরে তো এরকম কিছু হয় নাই। আর ওই মাছগুলোকেও সাপে খাইছে, আর আমার মাছের খাবারগুলোকেও সাপ ভেঙে খাইছে। এইসব কিছু না, এটা আমি মনে হয় দুঃস্বপ্ন দেখছি। ব্যাপারটা হলো কি, ওই দিন সকালে তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আলোচনা হয়েছে, তো আজকির আলী তো চলে গেছেন কাজে। দুপুরের দিকে ওরা যে ছোট্ট বাচ্চা, ওই বাচ্চাটাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে ওনার স্ত্রী অন্য কোনো কাজ করছিলেন। তো কিছুক্ষণ পর ঘরে এসে দেখেন যে ওনার সন্তানটা নাই। কোথায় গেল আশেপাশে খোঁজাখুঁজি শুরু করলেন, তাকে তো পাওয়া যাচ্ছে না। দৌড়ে যখন ওই পুকুর ঘাটে গেলেন, বিশেষ করে ওই পেছন সাইডের যে মানে পেছনের দিকে যে পুকুরটা, পেছন সাইডের পুকুরটা, এই পুকুরে দেখা গেল তার সন্তান মরে ভেসে রয়েছে। তবে তার শরীরে যে কোনো আঘাতের চিহ্ন রয়েছে, গলায় আঙ্গুলের দাগ রয়েছে, বিষয়টা এরকম না। অন্যান্য ক্ষেত্রে দেখা যায় এই ধরনের ঘটনায় যে পানির নিচে নিয়ে গেছে, কোনো কিছু চাচ্ছে, এটা দিতে হবে ওটা দিতে হবে, বা অমুক সময় সন্তানের লাশ পাওয়া যাবে, পরে দেখা গেল ভেসে উঠেছে, এরকম না। তার স্ত্রী গিয়ে দেখেন এই অবস্থা। উনি তো চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে দেন। প্রথম সন্তান, তার এরকম করুণ মৃত্যু। এদিকে এই যে আজকির আলী, উনি তো বাজারে গিয়েছিলেন, উনিও বাজার থেকে ফেরত এসেছেন, তাকে খবর পাঠানো হয়েছে, উনি ফেরত এসেছেন। তো উনিও এসে দেখেন এই অবস্থা। ওদিকে লোকজন বলা বলি শুরু করে যে এই পুকুরে এই মাতুয়া আছে, কিন্তু আজকির আলী তখনও বিশ্বাস করতে চান না এটা মাতুয়ার কাজ। কারণ মাতুয়া যদি পুকুরে থাকে এইটার বৈশিষ্ট্যের সাথে মেলে না। কিন্তু উনি যে স্বপ্ন দেখলেন ওনার এই সন্তানটা যে মারা গেল, তাহলে কি? উনি ভাবলেন হয়তোবা বাচ্চা মানুষ ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে দিকে চলে গিয়েছিল। সন্তান হারানোর বেদনা তার থাকলেও উনি যৌক্তিক চিন্তা করে ব্যাপারগুলোকে বিশ্লেষণ করছিলেন। যাই হোক, ওনার প্রথম সন্তান মারা গেল। এর পরের দিনের ঘটনা, এর পরের দিন তার স্ত্রী একটা স্বপ্ন দেখে। তার স্ত্রী স্বপ্নে দেখেন যে ওরকম একটা অন্ধকার জায়গা, কোনো একটা অবয়ব বোঝা যাচ্ছে, তবে গম্ভীর কণ্ঠে তার স্ত্রীকে বলছে, তোর প্রথম সন্তানকে তো নিয়ে গেলাম, তবে এটাই শেষ না, তোর যত সন্তান হবে সবগুলোকেই আমি এইভাবেই মেরে ফেলব। তো এই কথা বলার পর তার স্ত্রী যে স্বপ্নের মধ্যেও কিছু বলবে এরকম কোনো সুযোগ পায়নি। এরপর তার ঘুম ভেঙে যায়। উনি তো তার হাজবেন্ডকে ওই সময় ডেকে তোলেন, বলে উনি এরকম একটা স্বপ্ন দেখেছেন। তার হাজবেন্ডও বিষয়টি নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ে যে আসলেই তো তাই, এটা তো মাতুয়ারি কাজ। কিন্তু মাতুয়া থাকলে যে বৈশিষ্ট্য সেটার সাথে তো মিলছে না। যাই হোক, মিলুক আর না মিলুক, যেহেতু ব্যাপারটা ঘটছে, উনি বিভিন্নভাবে বিভিন্ন মানুষের সাথে কথা বলার চেষ্টা করেন, যারা হুজুর আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেন। তো যখনই মাতুয়ার প্রসঙ্গটা আসে তখনই যে কোনো হুজুর কবিরাজ তারা এই বিষয়টাকে এড়িয়ে যান। তারা কোনোভাবেই এটা নিয়ে কাজ করতে চান না, কারণ মাতুয়াকে নিয়ে কাজ করা নাকি খুবই ঝুঁকিপূর্ণ। তাদেরকে হাজির করতে গেলেও অনেক সময় যিনি হাজির করার চেষ্টা করেন তাকেও মেরে ফেলে, হাজির তো হয়ই না, তাকেও মেরে ফেলতে পারে।
এই জন্য ঝুঁকি কেউ নিতে চায় না। তো এরপর একটা ভালো ওই সময় প্রেক্ষাপটে ওনাদের এলাকা থেকে একটু দূরে বেশ ভালো একজন বুজুর্গ ব্যক্তির সন্ধান পান। তো তার কাছে ওনারা যান। বিশেষ করে এই যে আজকির আলী উনি গিয়েছেন আর কি, যাওয়ার পর সব ঘটনা খুলে বলেন। তো সব ঘটনা খুলে বলার পর ওই আজকির আলী উনি একটা ব্যাপার লক্ষ্য করেন যে ওই হুজুরও কেন যেন বিষয়টা মনে হয় বুঝতে পারছেন না। উনি বলছেন, আচ্ছা ঠিক আছে তুমি যাও, আমি দেখছি বিষয়টা। মানে ওই হুজুর ব্যাপারটা অন্যান্য সাধারণ জিনের পর্যায়ে নিয়েছিলেন আর কি, যে সাধারণ জিন যেগুলো হয় আর কি, মাতুয়াকে হাজির করানো বা এরকম কোনো ব্যাপার সম্পর্কে তার অভিজ্ঞতা ছিল, তাই উনি খুব একটা বেশি গুরুত্ব দেন নাই। উনি সাধারণ কিছু ঝাড়ফুঁক বা কিছু তদবির উনি দিয়েছিলেন আর কি, বলছেন যে তাদের ঠিক হয়ে যাবে। কিন্তু এই যে আজকির আলী উনি যখন বাড়িতে আবার ফেরত আসেন, এরপর স্বপ্নের মধ্যে উনি আবার সেই অন্ধকার একটা পরিবেশ, কোনো অবয়ব দেখা যাচ্ছে না, কিন্তু একটা গম্ভীর কণ্ঠ উনি শুনতে পাচ্ছেন। সেই গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আজকে যে তুই যে কাজ করেছিস এর কোনো ক্ষমা নেই, আর আমাকে তোরা মাতুয়া বলিস তোদের ভাষায়। তোদের এই এলাকায় যত মাতুয়া আছে এরকম, তার মধ্যে সবচেয়ে বয়স্ক মাতুয়া হচ্ছে আমি এখানে থাকি বহু বছর ধরে, কিন্তু আমি আমার উপস্থিতি কাউকে জানান দেই না। অন্যান্য মাতুয়ারা পানির মধ্যে মানুষকে টেনে নিয়ে হত্যা করে, আমি কখনো এই কাজটা করি না। আমি খুব নিরিবিলি থাকতে পছন্দ করি। এখানে মাছ ছাড়লে কেউ মাছ ধরবে, বড়শি ফেলবে, আমার ঝামেলা হবে, এই জন্য আমি এখানে মাছ ছাড়তে দেই না। তুই মাছ ছেড়েছিলিস, সেই মাছগুলো আমি নষ্ট করে দিয়েছি। আমি যে মাছ খাই বিষয়টা এরকম না। আর এই যে সাপগুলো, এই সাপগুলোকে তুই মারলি, যে ব্যাঙগুলোকে মারলি, মূলত এরা আমার খেদমত করত। ওরা জিন না হলেও ওরা আমার খেদমত করত। কিন্তু তুই বিষ ছাড়লি, আবার বিষ ছেড়ে এগুলোকে এই কুকুর থেকে নির্বংশ করলি। তার শাস্তি হিসাবেই কিন্তু তোর ছেলেকে আমি মারছি, এবং তোর যত সন্তান হবে সবগুলোকে আমি মারব। এটাই তোর শাস্তি। এটা শোনার পর প্রথমবারের মতো এই আজকির আলী ওই অবয়বটার সাথে কথা বলতে পারেন। বলেন যে আমি তো আসলে বুঝি নাই, ভুল করছি, আমাকে ক্ষমা করে দেন। তখন ওই অবয়বটা বলে, তুই আসলে ভুল করিস নাই, তুই বদরাগী। যেই রাগটা আমার হওয়ার কথা ছিল, আমার থাকার কথা ছিল, তুই সেই রাগটা দেখাইছিস। আর আমার জায়গায় অন্য কেউ যদি থাকতো আরো অনেক বড় ক্ষতি হতো। আমি তো বলছি যে তোর শুধু সন্তানদেরকে আমি নিয়ে যাব, তুই সহ, তোর স্ত্রী সহ, তোর আরো যে বংশধর বলতে তোর অন্যান্য ভাই আছে, তার যে সন্তানাদি আছে, সবগুলোকে শেষ করে ফেলতো। কিন্তু আমি সেটা করি নাই। আমি শুধু তোর উপর দিয়ে নেব, তোর সন্তানদের উপর দিয়ে নেব, অন্য কারো কিছু করব না। তো স্বপ্নের মধ্যেই আজকাল অনেক অনুনয় বিনয় করেন, কিন্তু না, কোনো লাভ হয় না। তো তার ঘুম ভেঙে যায়। আর এর মধ্যে কিন্তু এই আজকালের সন্তান, আরেকটা সন্তান আসে, ভূমিষ্ঠ হয়। কিন্তু ভূমিষ্ঠ হওয়ার কয়েকদিন পরে সেও রহস্যজনকভাবে মারা যায়। মানে কোনো অসুস্থতার সিমটম নাই, কিচ্ছু নাই, হঠাৎ করে মারা গিয়েছে। তো আবার এর মধ্যে ওই যে যিনি পীর সাহেব, উনি আবার আজকির আলীকে ডেকে পাঠিয়েছেন। তো আজকির আলী যখন গিয়েছেন তার সাথে দেখা করতে, তখন ওই পীর সাহেব বলেন যে তোমার এই বিষয়টা নিয়ে আমি খোঁজ খবর নিয়েছি, আমি অনেক চেষ্টা করেছিলাম ওই মাতুয়াকে হাজির করার জন্য, কিন্তু এই মাতুয়া হাজির হয় না। প্রথমবারের মতো আমি কোনো জিন হাজির করতে ব্যর্থ হয়েছি। তবে আমার জিনেরা ওর সাথে যোগাযোগ করেছে। ও তো খুব বয়স্ক মাতুয়া এবং খুব রাগী হলেও ওর ভিতরে বিচক্ষণতা আছে। আমার অনুরোধের প্রেক্ষিতে ও শুধু একটা বিষয়ে তার সিদ্ধান্ত জানিয়েছে, এবং এই সিদ্ধান্তের বাইরে সে আর কখনো যাবে না। সেটা হলো যে তোমার সন্তানদেরকে ও আর হত্যা করবে না, তবে একটা নির্দিষ্ট বয়সের পর তোমার সন্তানরা মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যাবে। এর
সমাধান আর হবে না, এর সমাধান আর কেউ করতে পারবে না আল্লাহ ছাড়া। তো এই কথা শোনার পর আসলে আজকির আলী মন খারাপ করে চলে আসেন। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে আজকির আলীর এরপরে প্রায় 7 থেকে 8 জন সন্তান হয়েছে, যতটুকু শিব্বির আহমেদ ভাই আমাদেরকে বলেছেন। আর এই সন্তানগুলো একটা নির্দিষ্ট বয়সে এসে সবাই মানসিকভাবে ভারসাম্যহীন হয়েছে। তো তার এই 7-8 জন সন্তানদের মধ্যে এখনো 4 জন জীবিত আছেন যারা এখনো মানসিকভাবে ভারসাম্যহীন। আর এই শিবনগর গ্রামে অনেকেই এই বাড়িটা চেনেন, এই মাতুয়া বাড়ি বা মাতুয়া জিনের বাড়ি বা মাতুয়া পাগলের বাড়ি এরকম নামে অনেকে চিনে থাকেন। ওই পরিবারে এখনো এই সমস্যা রয়েছে, ওই পরিবারে এখনো এই আজকির আলীর সন্তানরা মানসিক ভারসাম্যহীন হয়ে জীবনযাপন করছেন। এটা সত্যি এক মর্মান্তিক ব্যাপার। এমন ঘটনা কারোর সাথে ঘটুক এটা আমরা চাই না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর রাগের বশে এই ধরনের ঘটনা যেন আমরা কখনো না ঘটাই, এটা আমাদের খেয়াল রাখতে হবে। যার ফলশ্রুতিতে এই আজকির আলীর পরিবার, ওনারা যতটুকু না কষ্ট করেছেন তার থেকে আরো বেশি কষ্ট হচ্ছে তার সন্তানদের। তো এভাবেই পুরো একটা জেনারেশন মানসিক ভারসাম্যহীন অবস্থায় জীবন কাটাচ্ছে। প্রিয় লিসেনার্স, একবার চিন্তা করতে পারেন কি একটা ভয়াবহ দুঃসহ জীবন তাদের। আল্লাহ তাদেরকে হেফাজত করুন। আর এই মাতোয়ার মনে আল্লাহ তাআলা দয়া দিন যাতে করে এই সন্তানেরা সুস্থ হয়ে যান। তাদেরও তো এখন অনেক বয়স হয়ে গেছে এই সন্তানদের, কারণ সেই 60-এর দশকের ঘটনা থেকে আজকে 2024 সাল শেষ হয়ে যাচ্ছে। তাহলে বুঝতেই পারছেন যে কত দীর্ঘ একটা সময় এই বিষয়টা নিয়ে তারা সাফার করেছেন, কষ্ট করছেন। আল্লাহ তাদের এই কষ্টের উত্তম প্রতিদান দান করুক, এই কালে না হলেও পরকালে দান করুক। আর এই ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। প্রিয় লিসেনার্স, শিব্বির আহমেদ ভাইয়ের এই মাতোয়া দেবের ঘটনাটা শুনলাম। এবার আসেন ওনার পাঠানো পরবর্তী ঘটনায় যাই। এই ঘটনাটি সিলেট শহরের 28 নং ওয়ার্ডের বড়ইকান্দি নামক এলাকায়। এই 28 নং ওয়ার্ডের 1 নং রাস্তা, যেটা মানে 1 নম্বর রাস্তা, এই রাস্তাতে একটা মাজার রয়েছে, এটাকে সাপ শাহের মাজার বলে। তো এই সাপ শাহের মাজারের ইতিহাসটা কি এটা মূলত আপনাদেরকে বলবো। এই সাপ শাহ যে মাজারটা, এটা এই শিব্বির আহমেদ ভাইয়ের বাসার যেই রান্নাঘরটা, এই রান্নাঘরের ঠিক পাশে, মানে 3 হাত দূরে আর কি। তো এই ঘটনাটাও এই প্রায় 1960 এরকম একটা সময়ের হবে, বা ওই 60-এর দশকের হবে আর কি। তো ওই সময় একটা পরিবারে হাজবেন্ড ওয়াইফ ছিলেন। তো কোনো কারণে ওনার একটা সাপ মেরে ফেলেছিলেন। এরপরে ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেন ওনারা যে এটার কারণে ওনাদের অনেক ক্ষতি হবে। তো এর মধ্যে ওই পরিবারের যিনি মহিলা, উনি সন্তান সম্ভবা হন। তো ওই সময়ে যখন ওনার একটা সময় পরে যখন প্রসব বেদনা ওঠে এবং দেখা গেল যে উনি 2টো সাপের বাচ্চা প্রসব করেছেন। একটি সাপের রং সাদা, আর একটি সাপের রং মেটে রং, মানে মেটে কালার আর কি। তো যখন সাপের বাচ্চা উনি প্রসব করেছেন তখন অনেকেই বলেছেন যে এটাকে মেরে ফেলো, কিন্তু কেউ কেউ বলেছেন না, এটা তো স্বাভাবিক বলে মনে হচ্ছে, এটাকে ছেড়ে দেয়া হোক। তাদের মধ্যে কয়েকজন এই সাপের বাচ্চাটাকে ছেড়ে দেয় এবং এই সাপের বাচ্চা দুটো তারা ওই বাড়ি থেকে বাইরে চলে যায়। তো এরপরে বেশ অনেক দিন বলতে বেশ বছরখানেক সবকিছু স্বাভাবিক। এর মধ্যে এই যে যিনি মহিলা, যার এই সাপ সন্তান হয়েছে আর কি, ওনার মধ্যে কিছু অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেন ওনার হাজব্যান্ড, যেটা ওই মহিলা শুরুর দিকে বলেন নাই। সেটা হলো ওনার হাজব্যান্ড দেখতেন মাঝে মাঝে রাতের বেলা ওনার স্ত্রী দরজা খুলে বাইরে চলে যায়। শুরুর দিকে ভেবেছিলেন যে হয়তোবা সে ওয়াশরুমে যায়, কিন্তু প্রতি রাতের বেলা একটা নির্দিষ্ট সময়েই বাইরে যাওয়াটা, এটা ওনার হাজব্যান্ডের কাছে অস্বাভাবিক লাগে। উনি একদিন খেয়াল করেন আসলে তার ওয়াইফ কি করে। তো দেখলেন যে তার ওয়াইফ হাতে করে কিছু একটা নিয়ে যাচ্ছে।
বাড়ির উঠোনের একটা জায়গায় গিয়ে উনি দাঁড়ালেন, আর ওনার সামনে দুটো বড় বড় সাপ কণা তুলে দাঁড়িয়ে আছে। একটা ধবধবে সাদা আর একটা মেটে কালার বলে মনে হচ্ছে। রাতের বেলা তো সাদাটার রং বোঝা গেল, অন্যটার রং ওইভাবে বোঝা যাচ্ছিল না। তুমি দেখলেন যে তার স্ত্রী ওই সাপ দুটোকে ওই দুধ খাওয়াচ্ছে বা কিছু একটা খাবার দিয়েছে আর কি। তো ওই সাপ দুটোও খেলো। এরপর তার স্ত্রী ওই সাপ দুটোর মাথায় হাত বুলিয়ে দিল, সাপ দুটো আবার চলে গেল। তখন তার হাজবেন্ড বুঝতে পারলেন যে আসলে এই যে সাপ জন্ম দিয়েছিলেন তার স্ত্রী, এটাই হচ্ছে সেই দুটো সাপ। কিন্তু এই সাপ দুটো মানুষের এই পরিবেশে তো থাকবে না, এই জন্য রাতের বেলা আসে। তার মায়ের সাথে যোগাযোগ রয়েছে, কিন্তু তার বাবার সাথে কোনো যোগাযোগ নেই। তো ব্যাপারটা ওনার হাজবেন্ড এটা দেখেন, দেখার পর উনি শুরুর দিকে কিছু বলেন নাই, কিন্তু উনি একটা বিষয় লক্ষ্য করছেন, তার স্ত্রীর মধ্যে বেশ কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করা যাচ্ছিল। তার মধ্যে বেশ কিছু অস্বাভাবিক আচরণ বলতে পাগলামি আচরণ বিষয়টা এরকম না, তার মধ্যে বেশ কিছু অদ্ভুত অলৌকিক বিভিন্ন কর্মকাণ্ড প্রকাশিত হচ্ছিল। তবে উনি ব্যাপারটা আসলে ওইভাবে কাউকে বলেনও নাই। উনি ওনার স্ত্রীকে পরে জিজ্ঞেস করলে ওনার স্ত্রী স্বীকার করেছিল এটা তার 2 সন্তান, কিন্তু ওরা তার মায়ের সাথেই যোগাযোগ রাখতে চায়। অন্য কারোর সাথে যোগাযোগ রাখলে অনেকে ভয় পাবে, এই জন্য ওরা রাখতে চায় না। তো যাই হোক, একটা ঘটনা ঘটে যায় এর মধ্যে, খুবই মর্মান্তিক ঘটনা। তো এই যে পরিবার, এই পরিবারে পরে একটা কন্যা সন্তান হয়েছিল। তো এই কন্যা সন্তান বড় হয়, তার বিয়ের দিন ধার্য হয়। তো বিয়ের দিন বরযাত্রী আসে। ওই বিয়ের দিন কনে যেখানে বসা ছিল ওইখানে ও দুটো সাপ এসে হাজির হয়। তো ইতিমধ্যে বরযাত্রী কয়েকজন আবার ওই জায়গা চলে আসে। সাপ দেখে তারা তো খুব ভয় পায়, আশেপাশ থেকে লাঠি নিয়ে এই সাপ দুটোকে আঘাত করতে থাকে। এর মধ্যে সাদা সাপটি পালিয়ে যেতে সক্ষম হলে ওই মেটে রঙের সাপটি ওখানেই মারা যায়। তো হই হট্টগোল শুরু হয়ে যায়। আর সাপে আঘাত করা যখন শুরু করে আর কি লোকজন, এমত অবস্থায় কিন্তু এই যে বাচ্চার যে মা, সেই মাটা কিন্তু চলে আসছিল। সে বারবার অনুরোধ করছে তোমরা এটাকে মেরো না, কিন্তু আসলে সাপের গায়ে তো জোরে জোরে 3-4টা বাড়ি মারলেই মারা যায়। তো উনি আসলে এই অনুরোধ করছিলেন, এর মধ্যেই ঘটনা ঘটে যায়। কিন্তু উনি ওই সাদা সাপটিকে আঘাত করা থেকে বিরত করতে সক্ষম হয়েছিলেন, যার ফলশ্রুতিতে সাদা সাপটি ওখান থেকে চলে যেতে পেরেছিল। এই সাপ দুটি মূলত তাদের বোনকে দেখতে এসেছিল, কিন্তু এমত অবস্থায় ঘটনাটা ঘটে গিয়েছিল আর কি। যাই হোক, সেই মা তো খুব কান্নাকাটি শুরু করেছেন এবং বলছেন তোমরা কেন এই কাজটা করলা, কি ভুলটা করলা, তোমরা কি জানো? তো ইতোমধ্যে এই কথা বলতে বলতে ঘটে যায় আরো একটি ভয়ঙ্কর ঘটনা। সেটি হচ্ছে এই যে কয়েকজন আঘাত করেছিল, মূলত যাদের আঘাতে ওই সাপটি মারা গিয়েছিল, সকলের সামনে তাদের মুখে ফেনা উঠে ছটফট করতে করতে তারা মারা গিয়েছিল ওখানে। এই ঘটনাটা ওখানে ঘটেছিল। তো এখন সাপ যেটা মারা গিয়েছে এটা কি করা যায়? এদিকে এই যে সাপের যিনি মা, উনি তো কাঁদতে কাঁদতে উনি মূর্ছা গেছেন, অজ্ঞান হয়ে গেছেন। এখন লোকজন কি করেছে, ওই সাপটাকে পাশে একটা ঝোপে ফেলে দিয়েছে। তো ওই রাতেই এই যে সাপের যিনি মা, তিনি যখন জ্ঞান ফেরত এসেছেন, উনি ওই পরবর্তীতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছেন যে ওই সাদা সাপটি এসে বলছে যে আমার ভাইকে, উনি এইটা হলো বড় ভাই, যমজ হলেও আগে পরে তো অনেক সময় আমরা দেখি যে যমজদের মধ্যেও কিন্তু কয়েক সেকেন্ডের বা মিনিটের তারতম্য থাকে। সেই হিসাবে ওই মেটে কালারের সাপটা বড়। তো সাদা রঙের সাপটা বলছে যে বড় ভাইকে ওখানে ফেলে না রেখে মানুষকে যেভাবে কবর দেয় ওইভাবে কবর দিবা। তো পরের দিন যখন এই ভদ্রমহিলার ঘুম ভাঙে, এরপর উনি ওই সাপটিকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন। গিয়ে দেখা যায় যে ওখানে ফেলে রাখা হয়েছিল কোনো কুকুর বা অন্য কোনো কিছু, সেটাকে আঘাত করে নাই। সেখান থেকে নিয়ে এসে ওই যে সাদা সাপটি ঠিক যেখানে কবর দিতে বলেছিল সেখানে কবর দেওয়া হয়েছে। পরবর্তীতে সেখানে আসলে অনেকটা মাজারের মতো হয়ে গিয়েছে। সর্বশেষ 2004 সালে ওই সাপটিকে দেখা গিয়েছিল, ওই পরিবারের লোকজন দেখেছিল সাদা রঙের ওই সাপটিকে। 2004 সালে সিলেট শহরে ভয়াবহ বন্যা হয়েছিল, ওই সময়ে ওই সাপটিকে একবার দেখা গিয়েছিল। 2004 সালের পরে ওই সাপটিকে আর দেখা গিয়েছে বলে শোনা যায়নি, ওই পরিবারের লোকজনও কখনো দেখেছে বলে আর শোনা যায়নি। তো
ধারণা করা হয় এখনো ওই সাপটি হয়তো বা আসে, কিন্তু এখন আর কেউ দেখে না। এটা অত্র এলাকা, মানে সিলেট শহরের 28 নং ওয়ার্ডের 1 নম্বর রোডে বড়ইকান্দি যে জায়গাটা, তো এই বড়ইকান্দি নামক যে জায়গাটা, এই জায়গার একটা ঘটনা যেটা অনেকেই জানেন, অত্র এলাকার অনেকেই জানেন। তো ধন্যবাদ শিব্বির আহমেদ ভাইকে দারুণ রোমহর্ষক দুটি ঘটনা আমাদেরকে দেওয়ার জন্য। আশা করছি আমাদের আপনাদের ওয়ার্ল্ডের লিসেনারদের কাছে ঘটনা দুটি তাদের ভয়েস শিহরণ জায়গাতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের সিলেট স্পেশাল এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। হাই প্রিয় লিসেনার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের যে এপিসোডটি সেটি খুব ইন্টারেস্টিং বিকজ বাছাইকৃত ঘটনাগুলো আমি এখানে শেয়ার করেছি। সবচেয়ে ভয়ানক ঘটনাগুলো হচ্ছে এগুলো, যেন আপনাদের শুনতে ভালো লাগে। তো আমরা বেশি কথা বলবো না, সেটা হচ্ছে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামত জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না, আর মাস্ট একটি লাইক করে দিবেন। তো চলুন আমরা মূল ঘটনায় ফিরে যাই। ধন্যবাদ। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবো, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন হাসান ভাই। উনি বর্তমানে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষের একজন স্টুডেন্ট। তো উনি একটি ঘটনা পাঠিয়েছেন। ঘটনাটি আসলে অদ্ভুত, এটা সত্য, তবে এই ধরনের ঘটনা যে ঘটে তা কিন্তু এর আগেও আমরা বিভিন্ন সময় যে ঘটনাগুলো প্রচার করেছি এর মধ্যেও আমরা দেখেছি। চলুন ঘটনাটি শুনে আসি। তো এই যে হাসান ভাই, উনি এই সিলেট শহরেরই আখালিয়া নামক একটি জায়গায় একটি মেসে থেকে লেখাপড়া করছেন। ওনার সাথে আরো সহপাঠীরা রয়েছেন। তো ওনাদের মেসে একজন খালা রান্না করেন। সাধারণত মেস বাসায় যারা রান্না করেন, বিশেষ করে মহিলারা, তাদেরকে আমরা খালা বলে সম্বোধন করি। তো এই খালার বাড়ি সিলেটেই। তো উনি আগে মূলত সিলেট শহরে থাকতেন না, গ্রামে থাকতেন। আর সিলেট শহরে উনি থাকছেন 6 থেকে 7 বছর হবে। তো ওনার হাজবেন্ডকে বছর বলতে 6-7 বছর আগে কিছু আত্মীয় স্বজন, মানে ওনাদেরই আত্মীয় স্বজনরা মেরে ফেলেন। কারণ হচ্ছে উনি এলাকায় বিচার সালিশ করতেন, বেশ প্রভাব প্রতিপত্তিও ছিল তার। যতটুকু পারতেন ন্যায়সঙ্গত বিচার উনি করতেন, সেটা তার আত্মীয়ই হোক বা অন্য কেউ হোক। একবার একটি ঘটনার বিচার করতে গিয়ে সেই বিচারের রায়টা তার নিজের আত্মীয় স্বজনদের বিরুদ্ধে চলে যায় এবং এই কারণেই তাকে হত্যা করে। আর তাকে হত্যা করার পরেই ভাগ্যের নির্মম পরিহাসে এই সিলেট শহরে তাকে চলে আসতে হয় এবং এভাবেই মেসে উনি কাজ করা শুরু করেছেন। অথচ এই ধরনের কোনো কাজ উনি করবেন এটা উনি হয়তো বা কল্পনাতেও ভাবেন নাই। তো যাই হোক, ওনার কোনো ছেলে সন্তান নাই, 2জন মেয়ে রয়েছেন, 2জন মেয়েকে উনি বিয়ে দিয়েছেন। তো উনি আসলে প্রফেশনাল খালা না বা প্রফেশনাল কোনো বাবুর্চি নন। উনি পেটের তাগিদে কাজ করছেন। ওনার হাতের রান্না অন্যান্য 8-10টা যারা খালারা রান্না করেন তাদের মতো না। ওনার হাতের রান্না যথেষ্ট ভালো এবং খুব যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাসা বাড়িতে যেভাবে মানুষ রান্না করে ঠিক সেভাবেই উনি করে থাকেন। আর এই কারণেই ওনার রান্নার মানটা বা স্বাদ সবই আল্লাহর রহমতে ভালো। তো এই অল্প কিছুদিন আগের ঘটনা, রান্নার সময় এই হাসান ভাই খেয়াল করেন যে উনি বেশ কাশছেন, তবে সেটা সিজনাল কাশি। 2-1 দিন পরে ওনার কাশি কমে যায়। এর কয়েকদিন পরে হুট করে দেখা যায় যে ওনার প্রচন্ড কাশি। তো ওই দিনের মতো উনি রান্না বান্না করে চলে গিয়েছেন, কিন্তু এরপরে 2 দিন আর উনি রান্না করতে আসেন না। ওনার বাসা থেকে অন্য কেউ একজন ওনাদের কেয়ারটেকারের কাছে এসে খবর দিয়ে যায় যে উনি খুব অসুস্থ, বিছানা থেকে উঠতে পারছেন না। তো এ কথা জানার পর ওনারা ভেবেছেন হয়তোবা ঠান্ডা জ্বর, এই জন্য আসতে পারছেন না। আর এদিকে উনি দিনের পর দিন না আসার কারণে এই মেসে যারা আছেন তাদেরও তো খাবার দাবারের খুব সমস্যা হচ্ছিল। তো হাসান ভাই আর আরেকজন মেসের সদস্য তারা সিদ্ধান্ত নেন যে ওনারা 2জন খালাকে দেখতে যাবেন। তো ওনারা জানো গিয়ে দেখেন যে সে খালা বিছানায় শুয়ে আছেন, ওনার একটা মেয়ে আসছেন দেখাশোনা করার জন্য। খুব অসুস্থ, উনি কথা বলতে পারছেন না, ইশারা দিয়ে কথা বলার চেষ্টা করছেন। তো কথা বলার চেষ্টা করলে ওনার গলা দিয়ে কোনো স্বর বের হয় না, মানে কোনো ধরনের কোনো ভয়েস বের হয় না। তখন অবশ্য ওনার মেয়ে ওই ব্যাপারটা কি হয়েছে
সে বুঝে বলেন, মানে বুঝিয়ে দিয়েছেন আর কি। তো ওনারা যেটা বুঝতে পারেন সেটা হলো যে উনি ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছেন যে গলায় ওনার মাছের কাঁটা বিঁধেছে। তো এটার পরেই উনি কেশে ওঠেন এবং ওনার ঘুম ভেঙে যায়। এরপর থেকেই শুরু হয় ভয়ঙ্কর ঘটনা। সেটা হলো যে ওনার কাশির সাথে রক্ত বের হচ্ছে কিন্তু কোনো কফ নাই, আর ওনার গলার কাঁটা নামছে না। আর গলায় হাত দিয়ে বা অন্য কোনোভাবে গলার কাঁটাকে উনি ধরতেও পারছেন না। গলার কাঁটা এমন একটা জায়গায় বিঁধে আছে যে ওনার আঙ্গুলও সেখানে পৌঁছায় না। তো বিভিন্নভাবে শক্ত খাবার খাওয়ার চেষ্টা করেছেন, অনেক সময় আমরা খাই, যেটা খেলে অনেক সময় গলার কাঁটা নেমে যায়, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তো যাই হোক, ওনার তো 2 মেয়ে আছে। তো 2 মেয়ের সাথে যখন এই বিষয়ে শেয়ার করা হয়, উনি ওই কষ্ট করেই হালকা হালকা ভাঙা ভাঙা স্বরে বিষয়টা বলেছিলেন। পরবর্তীতে প্রতিবেশীদের কাছ থেকে খবর নিয়ে একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো হুজুর বেশ পরিচিত এবং উনি একজন মাদ্রাসার শিক্ষক। তো হুজুরের কাছে নিয়ে গেলে হুজুর তার সব কাজ শেষ করতে করতে বেশ সময় লেগে যায়। তো ওই দিন আসরের নামাজের পর হুজুর এই খালাকে দেখেন। তো ওখানে যাওয়ার পর তো হুজুর জিজ্ঞেস করেন কি হয়েছে। তো খালা যতটুকু সম্ভব উনি বলার চেষ্টা করেছেন, বাকিটা ওনার মেয়েরা বলেছেন। এরপর যেই ব্যাপারটা হুজুর বুঝতে পারেন এবং যেটা বলেন, তো হুজুর বলেন যে মূলত আপনি স্বপ্নে এমন একটা জিনিস দেখেছিলেন, এই জিনিসটা আসলে একটা ভয়ঙ্কর পিশাচ। তখন খালা মনে করতে পারেন যে হ্যাঁ তাই, উনি আসলে ওইভাবে তো বলতে পারছিলেন না, অসুবিধা হচ্ছিল। তো খালা বলেন স্বপ্নে উনি একটা মহিলাকে দেখেছিলেন। বিশেষ করে হুজুর একটু যখন স্মরণ করিয়ে দিয়েছেন তখন উনি আরো ভালো করে বলতে পারেন আর কি। সেই মহিলাটা বেশ বেটে আকৃতির ছিল, কুৎসিত চেহারা ছিল, একটা বাটিতে করে একটা মাছের মাথা নিয়ে এসছে। নিয়ে আসার পর এই খালাকে বলছে এই নেই খা। তো খালা খাবেন না। একটা পর্যায়ে নাকি জোর করে তার মুখের মধ্যে ওই মাছের মাথাটা ঢুকিয়ে দেয়া হয়। আর তখনই একটা কাঁটা মনে হলো ওনার গলায় থেকে গেছে। তারপর উনি কাশি দেন, ওনার ঘুম ভেঙে যায়। তারপর থেকে এই যে সমস্যা। তো হুজুর বলেন যে মূলত আপনার উপর ভয়ঙ্কর একটা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আপনি না খেতে খেতে মারা যাবেন, আপনি কিছুই খেতে পারবেন না, শুধু তরল পদার্থ খেতে পারবেন। আর তরল পদার্থ খেয়ে আপনি কয়দিন বাঁচবেন। তো এভাবে আপনার মৃত্যু হবে। মূলত এই উদ্দেশ্যে আপনার উপর এই ভয়ঙ্কর কালো জাদুটা করা হয়েছে। আর কালো জাদুটা করেছে আপনার এক আত্মীয়, যাকে আপনি কোনো একটা খারাপ কাজ থেকে নিবৃত করেছিলেন, তারই প্রতিশোধ হিসাবে আপনার উপর এই কাজটি করা হয়েছে। তখন খালাও বিষয়টা বুঝতে পারেন। হুজুর কিছু রুকিয়া করেন। তো রুকিয়া করার একটা পর্যায়ে খালা কাশতে থাকেন। কাশার পর খালার ওই কাশির সাথে রক্ত বের হতে শুরু করে। তবে এবারের রক্তটা বেশ হালকা রক্ত ছিল, মানে রক্ত যেরকম গাঢ় হয় ওরকম না, বেশ হালকা রক্ত ছিল। এরই মধ্যে কাশতে কাশতে ওনার গলা থেকে প্রায় 1.5 থেকে 2 ইঞ্চি লম্বা একটা মাছের কাঁটা বের হয়ে আসে সকলের সামনে। তখন উপস্থিত সবাই বুঝতে পারেন যে আসলে ব্যাপারটা কি হয়েছিল। স্বপ্নের মধ্যে ওনাকে এই ভয়ঙ্কর জিনিসটা করা হয়েছিল এবং গলার ভিতরে কাঁটা ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আর এভাবেই উনি আস্তে আস্তে শক্ত খাবার না খেতে খেতে মারা যেতেন অসুস্থ হয়ে। এই কাঁটাটা নাকি কোনো ধরনের এক্সরে বা অন্য কোনো কিছুতে ধরা পড়তো না, এভাবেই উনি মারা যেতেন। তো আল্লাহর অশেষ রহমতে খালা বেঁচে গিয়েছিলেন। এখন উনি সুস্থ আছেন, ভালো আছেন, এখন উনি রান্না করছেন। তো প্রিয় লিসেনার্স, এই যে ব্যাপারটা দেখুন, আমরা মনে করি যে কেউ হয়তো বা আমাদেরকে কাছে এসে খাইয়ে দিয়ে যাবে ব্ল্যাক ম্যাজিক করার জন্য। না, স্বপ্নের মধ্যেও ভয়ঙ্কর এই ব্ল্যাক ম্যাজিক করে কাউকে কোনো কিছু খাইয়ে দেওয়া যায়, তাতে তার ভয়ানক ক্ষতি হবে। এই ঘটনা কিন্তু আবারও তারই প্রমাণ। আমরা স্বপ্নের মধ্যে কোনো কিছু খাওয়ানোর ব্যাপারগুলো তো আগে থেকেই বিভিন্ন সময় বলেছি। বিশেষ করে লুলুফিয়ন ঘটনাতেও কিন্তু আমরা এটা বলেছিলাম, যেটা মেহেদি হাসান ভাই আমাদেরকে পাঠিয়েছিলেন, যে স্বপ্নের মধ্যে একটা প্রাণী নবজাতক শূকরের মাংস খাইয়ে দিত, যার ফলশ্রুতিতে সে আর অন্য কোনো খাবার খেতে পারতো না। একটা সময় সে শুকিয়ে মারা যেত।
তো সেই একটা বিশেষ ফুল যেটা লুলুফিয়নের কাছ থেকে নিয়ে আসার পর সেই ফুলটা গুঁড়ো করে কাউকে খাইয়ে দিলে এই মাংসটা বের হয়ে আসতো, তারপর আল্লাহর রহমতে উনি বাঁচতে পারতেন। তো দেখুন প্রিয় লিসেনার, স্বপ্নের মধ্যে কত ধরনের ব্ল্যাক ম্যাজিক করা যায়। এই জন্য আমরা যখন ঘুমাবো আমরা অবশ্যই চেষ্টা করব দোয়া পড়ে শরীরে ফু দিয়ে ঘুমানোর জন্য। বিশেষ করে আয়াতুল কুরসি অবশ্যই পড়বো ইনশাল্লাহ। প্রিয় লিসেনার, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আশাদ আলী ভাই। ওনার বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়। তো ঘটনাটি ছোট হলেও আমার কাছে বেশ ভিন্ন রকম লেগেছে। এই কারণে লেগেছে কারণ হচ্ছে যে ওই জায়গাগুলো, বিশেষ করে সুনামগঞ্জে তো আমি আসলে ছিলাম প্রায় 2.5 বছর। সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার নামগুলো তো আমি জানি, অনেক উপজেলাতে আমি গিয়েছিও। তো চলুন এই ঘটনাটি শুনি। ঘটনাটি ঘটেছিল 2006 সালে। তো হঠাৎ করে ওই দিন এই যে আসাদ আলী ভাই, উনি কিন্তু ওই সময় 9ম শ্রেণীতে পড়তেন। তো ওই দিন হঠাৎ করেই স্কুলে দেখা গেল যে কোনো টিচার নাই। ঘটনা কি, টিচার গেল কোথায়? তখন যিনি গেটের দায়িত্বে ছিলেন তাকে জিজ্ঞেস করার পর বলা হলো যে আসলে অনেক শিক্ষক একটা জায়গায় গিয়েছেন লাশ দেখতে। পানিতে এক লোক পড়ে নিখোঁজ হয়ে গেছে আজ সকাল থেকে, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই কথা শোনার সাথে সাথে আসাদ আলী ভাই তো দৌড় দিয়েছেন বাড়ির দিকে। তো বাড়িতে এসে দেখলেন যে সবাই এই বিষয় নিয়ে আলোচনা করছে। এরপর উনি ওনার এক চাচার কাছে এই বিষয় সম্পর্কে জানতে চাইলে তখন এই বিষয়টা সম্পর্কে উনি কিছুটা অবগত হলেন। সেটা হলো ওনাদের বাড়ির পাশ দিয়ে চলে গেছে ইটাখোলা নদী। এটা সুরমা নদীর একটা শাখা নদী। নদীটা ছোট, শুকনো মৌসুমে এটার বড় একটা অংশই শুকিয়ে যায়, কিন্তু বর্ষার সময় নদীটা দেখতে অনেক ভয়ঙ্কর লাগে। এটা স্রোত অনেক বেড়ে যায়, যার কারণে বর্ষার সময় এই নদীতে কেউ নামতে খুব একটা কেউ সাহস করে না। আর গ্রামের মুরব্বীদের কাছে অনেক অস্বাভাবিক ঘটনা শোনা যায় এই নদীকে কেন্দ্র করে। তো এই আসাদ আলী ভাই সহ ওনার বেশ অনেক যারা বন্ধু বান্ধব ছিলেন তারা কিন্তু এই নদীতে হরহামেশাই সাঁতার কাটতেন। কোন ধরনের কোনো ভয়ের ঘটনা ওনাদের সাথে ঘটেনি। তবে ওনারা তখনই সাঁতার কাটতেন যখন এই বর্ষা মৌসুম শেষ হয়ে আসতো, নদীর পানি কম থাকতো তখন। যাই হোক, ওই নদীর বর্ণনাটা দেওয়ার পেছনে কারণ রয়েছে। এখন আসেন আমরা মূল কথায় ফেরত যাই। তো ওনার সেই চাচা, মানে আসাদ আলী ভাইয়ের চাচা, ওনাকে বলেন যে ওই দিন সকালবেলা ওনাদের পাশের গ্রামের এক লোক কিছু গরু নিয়ে বাড়ি থেকে বের হয়েছে মাঠে চড়ানোর জন্য। কিন্তু লোকটি ভেবেছে যে আজ গরু নিয়ে নদীর অপর পাশে যাই, সেখানে অনেক ঘাস আছে, গরুগুলো পেট ভরে ঘাস খেতে পারবে। সে কথা চিন্তা করে গরুগুলোকে নিয়ে নদী পার হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বলে রাখা ভালো, উনি কিন্তু ওনাদের সিলেট এলাকার বাসিন্দা ছিলেন না। ওই লোকটা, তার বাড়ি ময়মনসিংহের কোনো একটা জায়গায়। আর উনি যখন ওই গরু নিয়ে বের হয়েছেন, পথে এক লোকের সাথে দেখা হয়েছে, তাকে বলেছেন যে আজকে গরুগুলোকে এখানে খাওয়াবো না, নদীর ওই পাশে নিয়ে যাই। তো এই লোকটা আসলে যে সিদ্ধান্ত নিয়েছেন এবং যাকে বলেছেন কথাটা, তো যিনি শুনেছেন তিনি মনে করছেন ঠিকই তো, আসলে ওই পাশে তো নিয়েই যাওয়া যায়, এটা নিয়ে তো আসলে আহামরি এরকম কোনো সমস্যা না। তো যাই হোক, উনি মূলত যখন ওই গরুগুলোকে নিয়ে নদীতে নামবেন, প্রথমে কিছু গরুগুলোকে সামনে দিয়ে দিয়েছেন। গরুগুলো তার সামনেই সাঁতার কেটে ওই পাশে প্রায় চলেই গিয়েছে। এরপর উনি একটি গরুর সাথে সাঁতার কেটে যাবেন। উনি একটি গরুর লেজ ধরেছেন, চিন্তা করছেন এই গরুটার সাথে সাথে চলে যাব। আর ওই সময় কিন্তু রাস্তার দুই ধার দিয়ে অনেক মানুষ হাঁটাচলা করছে, পুরো দিনের বেলা একটা সময়, এখানে তো ভয়ের কিছু নাই। তো উনি তো এভাবে গরু নিয়ে পার হচ্ছেন। উনি যখন মাঝ নদীতে এসেছেন তখন কিন্তু ওনার অধিকাংশ গরুগুলাই নদী পার হয়ে রাস্তার উপরে উঠে গেছে। তো লোকজনও দেখছে যে উনি আসছেন, আর ওনাকে আশেপাশের কিছু লোক চিনত। হঠাৎ করে লোকজন খেয়াল করলো যে ওই একটা গরু, সেই একটা গরু এ পাশে সাঁতার কেটে আসলেও ওই গরুটা ধরে যেই লোকটা আসছিল উনি আর আসেননি, মানে ওই লোকটা নদী থেকে আর উঠল না। যেহেতু লোকজন এটা দেখছিল, চারদিকে তো হই হট্টগোল পড়ে যায়, কিরে লোকটা কোথায় গেল।
এরপরে খবর পাঠানো হয় যেই বাড়ি থেকে উনি গরু নিয়ে এসেছেন, মানে যেই গেরস্ত বাড়ি থেকে উনি গরু নিয়ে এসেছেন, যেই বাড়িতে উনি থাকতেন আর কি। তো সেখানকার লোকজন আসলো, সারা গ্রামের মানুষ তো আসছেই, সমগ্র ইউনিয়নের মানুষ এসে হাজির। তো এই কথা যখন শুনেছেন তখন আসাদ আলী ভাইও কিন্তু ওই জায়গায় গিয়েছেন। তখন দেখেন অনেক লোক আশেপাশে যারা ডুবুরিরা ছিল, তারপর বিভিন্ন লোকজন ছিল, তারা নিজেরাও ডুব দিয়েছেন, অনেক উৎসুক জনতাও ডুব দিয়েছেন খোঁজার জন্য। আশেপাশে 2-3 কিলোমিটার মতো জায়গায় শত শত মানুষ ডুবুরিদের সাথে মিলে খুঁজতে সাহায্য করলো বা খোঁজার চেষ্টা করলো। সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করার পরও লোকটার কোনো হদিসই মিলল না। 3 থেকে 4 দিন পার হয়ে গেল। সেই লোকের ওই যে গেরস্ত বাড়ি যেখানে উনি থাকতেন, সেই বাড়ি থেকে ভালো একজন আলেমের সন্ধান করা হলো। ওই সময়ে সিলেটের তৎকালীন একজন নাম করা আলেমের কাছে যাওয়া হয়। বলে রাখা ভালো যে এই আলেম কিন্তু পানির নিচের বিভিন্ন অলৌকিক শক্তি সম্পর্কে অবগত ছিলেন। এই ধরনের বিভিন্ন ঘটনা উনি নাকি সমাধানও করেছেন, এটা সিলেটের অনেকেই জানেন। তো যাই হোক, হুজুর এই ঘটনা জানার পর যেদিন শুনেছেন আর কি, তার পরের দিন ওই জায়গায় এসে উপস্থিত হয়েছেন। ঠিক কোথা থেকে উনি রওনা দিয়েছিলেন ওই লোকটা, সেটা সম্পর্কে উনি নিশ্চিত হলেন যে ঠিক এই জায়গা দিয়ে উনি গরু নিয়ে নেমেছিলেন। ওই জায়গার উনি এক মুঠো মাটি সংগ্রহ করেন। মাটি সংগ্রহ করে বলেন যে আমি এখান থেকে চলে যাচ্ছি, আগামীকাল এখানে আবার ইনশাল্লাহ আমি আসবো এবং জোহরের নামাজের পরে আসবো, দেখি কি করা যায়। এখন পরের দিন উনি আসবেন জোহরের নামাজের পরে, না জানে কি অলৌকিক ঘটনা ঘটে। সে দৃশ্য দেখার জন্য পরের দিন অনেক মানুষ সেখানে উপস্থিত ছিলেন, এই আসাদ আলী ভাইও সেখানে ছিলেন। তো হুজুর আসলেন যথারীতি জোহরের নামাজের পর। তিনি এসে সেই গৃহস্থ ঘরের লোকদেরকে এবং আর যেই লোকটা হারিয়ে গেছে তার কিছু আত্মীয় স্বজনরা আসছিল ময়মনসিংহ থেকে, তো তাদেরকে উদ্দেশ্য করে বলেন, এবং অনেক লোকও সেখানে ছিল, যে আমি আরজি করে জানতে পেরেছি, মানে তিনি লোক পাঠিয়ে মানে জিন পাঠিয়ে জানতে পেরেছেন যে এই লোকটা গরু নিয়ে যে সময়ে নদীতে নেমেছিল ওই সময়ে একদল পানির জিন তারা তাদের সম্প্রদায়ের এক বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। ঠিক এই সময় তাদের উপর দিয়ে গরু নিয়ে যাচ্ছিল, তখন তারা তাকে পানির নিচে বন্দি করে রেখে যায়। আমি অনেক চেষ্টা করেছি তাকে জীবিত উদ্ধার করতে, কিন্তু পারি নাই। এখন কথা হলো, আমি যদি তাকে উদ্ধার করি তাহলে তাকে মৃত অবস্থায় দেওয়া হবে, আর যদি উদ্ধারের চেষ্টা না করা হয় তাহলে সে পানির নিচে তাদের কাছে জীবিত থাকবে। এখন সিদ্ধান্ত আপনাদের, আমি কি চেষ্টা করব কি করব না। আমি চেষ্টা করলে আপনার মৃত অবস্থায় পাবেন, আর চেষ্টা না করলে সে জীবিত অবস্থায় থাকবে। এখন সিদ্ধান্ত আপনাদের। এখন সিদ্ধান্ত তো গেরস্ত বাড়ির লোকজন নিতে পারবেন না, ওই লোকের আত্মীয় স্বজন, তাদের কাছ থেকে সিদ্ধান্তটা আসতে হবে। তখন ওই আত্মীয় স্বজনরা বললেন যে পানির নিচে আটকে আছে, তাকে জীবিত আসলে ফেরত আপনি যেহেতু আনতে পারেন নাই, আর আনার সম্ভাবনাও নাই, আমরা অন্তত তার লাশটা দেখতে চাই। হুজুর একটা দীর্ঘশ্বাস ফেললেন, কারণ আসলেই এটা খুবই একটা কষ্টের সিদ্ধান্ত, খুব একটা মারাত্মক সিদ্ধান্ত, যেই সিদ্ধান্তটা ওই লোকের আত্মীয় স্বজনরা নিয়েছিলেন। এরপর হুজুর উনি সবাইকে বললেন যে 20 থেকে 25 জন মানুষ নদীর আশেপাশে 500 মিটার জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যান, মানে যেখানে ওই লোকটা হারিয়ে গিয়েছিল তার 500 মিটার জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যেতে বলা হলো। আরো বলা হলো যে আমি এখন দোয়া করব, সবাই দোয়ায় শরীক হবে, আপনারা কেউ আপনাদের হাতের মুষ্টি বদ্ধ করে রাখবেন না, এই যখন দোয়া চলবে ঠিক এই সময়টাতে। তো হুজুর দোয়া করা শুরু করেন। 15 থেকে 20 মিনিট ধরে হুজুর দোয়া করেন। হঠাৎ করে চারদিকের পরিবেশ কেমন যেন থমথমে হয়ে গেল। একদম রৌদ্রোজ্জ্বল আকাশটা হঠাৎ করে মনে হলো মেঘলা মেঘলা ভাব হয়ে গেল। এই দোয়া করতে করতে হুজুর দোয়া শেষ করেন এবং হুজুর সবাইকে বলেন যে আপনার নদীর চারদিকে ভালো করে লক্ষ্য রাখেন, যে কোনো একটা জায়গায় এই লোকটার লাশ ভেসে উঠবে। সত্যি তাই, যেখানে ওই লোকটা ডুবে গিয়েছিল তার থেকে 300 হাত দূরে একটা জায়গায় হঠাৎ করে নদীর মাঝখানে একটা লাশ পানির উপর ভেসে ওঠে, আর লাশটা উল্টানো অবস্থায় ছিল, মানে উপর করা ছিল। কেউ তো ভয়ে পানিতে নামতে
পারছিল না, ভয় পাচ্ছিল যে এখন যে নামবো আবার না জানি কাউকে টেনে নিয়ে যায়। তো হুজুর বলল আর কোনো সমস্যা হবে না, যায় ওই লাশটাকে নিয়ে আসেন। তখন 4-5 জন লোক গিয়ে ওই লাশটাকে নিয়ে আসা হলো। দেখা গেল ওই লাশটার গায়ে অনেক মাটি, কাদামাটি লাগানো, মুখ ভর্তি কাদামাটি, শরীরটা অনেক পিচ্ছিল, আর দেখে মনে হচ্ছিল যে মাত্রই তাকে হত্যা করা হয়েছে এবং তার শরীরটাও তখন গরম ছিল। দেখেন 4 দিন পানির নিচে, 4 দিন পানির নিচে কোনো বডি যদি থাকে তাহলে সেই বডিটা অবস্থা কেমন হয়, কিন্তু মনে হচ্ছে তার শরীরটা এখনো গরম, মাত্র প্রাণ বেরিয়েছে এবং মাত্র তাকে হত্যা করা হয়েছে। আর তার শরীরে পিচ্ছিল জাতীয় কিছু পদার্থ মাখা ছিল। তো তাকে উঠিয়ে নিয়ে, মানে তার ডেড বডিটাকে উঠিয়ে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার আত্মীয় স্বজনরা ময়মনসিংহে নিয়ে যায়। এরপরে ওই লোকটার ডেড বডি তারা কিভাবে দাফন করেছিলেন বা এই সম্পর্কে আর কোনো কিছু জানা যায় না। তো আসাদ আলী ভাই নিজের চোখে কিন্তু এই ঘটনাটা প্রত্যক্ষ করেছিলেন। লিসেনার্স, ইটাখোলা নদীর এই ঘটনা আসলেই খুব মর্মান্তিক। দিনের বেলা এই ধরনের একটা ঘটনা ঘটবে কে বলতে পারে? প্রিয় লিসেনার্স, আমি একবার এই তাহিরপুরে গিয়েছিলাম। তখন ওই তাহিরপুরে আমার সাথে কিন্তু আর অনেকেই ছিলেন, ভূত.কমের টিম ছিলেন, গোলাম রফি ভাই ছিলেন। ওখানে আমরা একটা জায়গায় এসে পৌঁছাই যেই জায়গাতে শ্মশান এবং কবরস্থান পাশাপাশি ছিল। তো ওখানে গিয়ে যখন মানুষের সাথে কথা বলি, ওই এলাকার একজন মেম্বার, তার সাথে কথা হয়। তো তিনি জানালেন যে মাঝে মাঝেই এই নালাটা পার হওয়ার সময় একটা পাক সৃষ্টি হয় এবং গরু বা মহিষ ওই পাকের মধ্যে হারিয়ে যায়। মাঝে মাঝে ওই ঘটনা ঘটে। আসলে পানির নিচের এই জগৎটা অজানাই রয়ে গেছে আমাদের কাছে, অনেক তথ্য আমরা জানি না। আর পানির নিচের এই জিনগুলোকে মাতুয়া দেও বলে, এটা আমাদের এবারের এপিসোডের প্রথম ঘটনা আমরা বলেছি। চলুন আমরা চলে যাবো আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। তিনি নিজেও সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের 4র্থ সেমিস্টারে সিভিল ডিপার্টমেন্টে অধ্যয়নরত রয়েছেন। ওনার নাম হাসান খান, উনি এসেছিলেন। ওনার বাড়ি অবশ্য সিলেটে না, ওনার বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা থানায়। যেহেতু সিলেটে রয়েছেন, তো সিলেটেই ঘটে যাওয়া একটি ঘটনা আমাদেরকে উনি পাঠিয়েছেন। ঘটনাটি একদম রিসেন্ট ঘটনা, এই বছরেরই জুলাই মাসের ঘটনা। তো চলুন শুরু করি ঘটনাটি ওনার সাথেই ঘটেছিল। সেদিন মূলত 5 দিনের ইন্টারনেট ব্ল্যাক আউটের সময় চলছিল আর কি। তো ওই সময় 3য় দিন চলছে, মূলত ইন্টারনেট ব্ল্যাক আউটের 3য় দিন চলছে। এর মধ্যে আসলে চারদিকে দেশের অবস্থা যে কেমন চলছে আপনারা তো বুঝতেই পারছেন। ওনাদের মেস মূলত বড়ইকান্দি 2 নম্বর রোডের কাছে। আমাদের প্রথম ঘটনার ঠিক পরবর্তীতে আরেকটি ঘটনা, সাপ শাহ, যে ঘটনা আমরা প্রচার করলাম আমাদের শিব্বির আহমেদ ভাইয়ের, ওনার বাড়ি কিন্তু এই বড়ইকান্দির 1 নম্বর রোডে, যেখানে ওই সাপ শাহের মাজার রয়েছে। আর ওনার মেস হলো বড়ইকান্দির 2 নম্বর রোডের কাছে। 2 নম্বর রোড থেকে বের হয়ে মেইন রোড ধরে কিছুটা সামনে গেলেই মতিন কমপ্লেক্সে যে মেসটা রয়েছে সেটাই ওনাদের মেস। ইন্টারনেট ব্ল্যাক আউটের আগেই কিন্তু সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়, যার কারণে ওনাদের মেসের সকল বোর্ডাররা নিজ নিজ এলাকায় চলে যায়। শুধু রয়ে যান উনি এবং ওনার এক রুমমেট, তার নাম হলো পরম। হঠাৎ করেই এরকম ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে পড়ার কারণে সময় কাটাবেন কিভাবে? মোবাইলে তার ফেসবুক বা ইউটিউব কোনো কিছুই আসলে চালাতে পারছেন না। ওনাদের অন্য যে ফ্রেন্ড যারা ছিল তারা যে মেসে রয়েছেন, অনেকেই তো আবার বাড়িতে চলে গেছেন, কিন্তু কেউ কেউ তো রয়ে গিয়েছিলেন। সেই ফ্রেন্ডদের মেসে গিয়ে এই ক্যারাম বোর্ড খেলা একটা সিদ্ধান্ত নেন আর কি, ক্যারাম বোর্ড খেলবেন। তো ওই রাত্রে প্রায় 12টা-1টা পর্যন্ত ক্যারাম বোর্ড খেলেন, আরো একটু বেশি সময় খেলেন। ওনার যতদূর স্মরণে আসে প্রায় 2টো বেজে গিয়েছিল আর কি খেলতে খেলতে। ওই দিন কিন্তু সারা দেশব্যাপী কারফিউ জারি করা হয়েছিল। তো ওনারা তো খেলতে গিয়েছেন, আসলে কি করবেন, সময় তো কাটে না। তো খেলতে খেলতে এরকম রাত এতটা বেজে গেছে, বাইরে আবার ঝিরঝির বৃষ্টিও পড়ছে। তখন মেসে ফেরত যাওয়ার প্রস্তুতি নিয়েছেন, কিন্তু বিপত্তি বাধে একটা জায়গায়। ওই মেসে এক বড় ভাই ছিল, তিনি বলছেন যে আজকে তোমরা যেও না, এখানেই থাকো, বাইরে কারফিউ। যদি পুলিশ, র্যাব বা অন্যান্য কেউ দেখতে পায় তাহলে কিন্তু ভয়ানক দুর্ঘটনা ঘটে যাবে, গুলি চালাতে পারে।
সুতরাং তোমরা কেউ যেও না। এখন এই তাহসান ভাইয়ের একটা সমস্যা হলো, উনি অন্যের বিছানায় ঘুমাতে পারেন না, ঘুমই আসে না। নিজের বিছানায় ঘুমাতে হবে তার, অন্যের বিছানায় ঘুমলে ঘুম আসে না, মাথা ব্যথা করে সারাদিন। উনি চিন্তা করেন যাক আল্লাহ ভরসা, বের হয়ে যাই যা থাকে কপালে। তো উনি একটা ছাতা নিয়ে রওনা দিয়েছেন, ওনার সাথে অন্য কেউ ছিল না আর কি। তো উনি এই বড়ইকান্দির 1 নম্বর রোড দিয়ে মেসে যাওয়ার রাস্তাটা ধরেছেন। তো এই রোড দিয়ে মেসে যাওয়ার মানে 3টা রাস্তা আছে, একটা মেইন রোড ধরে, একটা রেল লাইন ধরে, আর একটা হচ্ছে 2 নম্বর রোডের ভেতর দিয়ে। তো উনি চিন্তা করলেন মেইন রোড দিয়ে গেলে হয়তো বা পুলিশ, র্যাব বা আর্মিদের চোখে পড়ে যেতে পারে, বিপদ হতে পারে। আবার রেল লাইনের রাস্তাটা বেশি একটা ভালো না, চোর ডাকাতের ভয় থাকে, যেহেতু চারদিকে নীরবতা, চোর ডাকাত তো ধরতেই পারে। তাই 2 নম্বর রোডের ভেতর দিয়ে উনি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তো সিদ্ধান্ত মতো 2 নম্বর রোডের ভেতর দিয়ে যাওয়া শুরু করেছেন। তো 2 নম্বর রোডের একটু বিবরণ দেই। 2 নম্বর রোডটা একটু মানে ওটাও কিন্তু গাছপালা এবং কয়েকটা ডুপ্লেক্স বাড়ি আছে চারদিকে, আর এমনি তো মিডিয়াম সাইজেরও কয়েকটা বাড়ি আছে আশেপাশে। কিন্তু এত রাত্রে দিক দিয়ে গেলে তো ভয় লাগবে, আমার বৃষ্টি হচ্ছে। আবার ওই সময় এই 2 নম্বর রোডে বিদ্যুৎও নাই। 2 নম্বর রোড দিয়ে গেলে রেল লাইন পার হয়ে মেইন রোড ধরে একটু সামনে গেলে ওনাদের মতিন কমপ্লেক্সের মেস। তো সেই রোড ধরে হাঁটা শুরু করেছেন, মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালানো ছিল, আস্তে আস্তে হাঁটছেন। কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ পরিবেশটা কেমন একটা গুমোট হয়ে গেল, মনে হলো ওনার পেছনে কেউ হাঁটছে। প্রথমে এটাকে ভুল ভাবলেও পরবর্তীতে বুঝতে পারেন যে আসলেই ওনার পেছনে কেউ আছেন। তো উনি একটু দাঁড়িয়েছেন পিছন দিকে, ওনার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা ধরেছেন, কাউকে দেখেন না, আবার মনের ভুল ভেবে এগিয়ে যাচ্ছিলেন। কিছুক্ষণ যাওয়ার পর আবার সে একই শব্দ, মনে হচ্ছে তার পেছনে কেউ হাঁটছে। এখন একটু ভয় পাচ্ছেন উনি, সাথে সাথে চারকুল পরে শরীরে ফু দিয়ে হাঁটা শুরু করেন। এবার আর পেছন দিকে তাকান নেই, তবে এবার উনি পেছনে আর হাঁটার শব্দও পাচ্ছিলেন না। তবে ওনার কাছে মনে হচ্ছিল ওনার পাশে যে গাছগুলো রয়েছে, গাছের উপরে বানরের মতো কিছু একটা এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। তখন ওনার ভয়টা আরো তীব্র হয়ে যায়। উনি সাথে সাথে দিয়েছেন দৌড়, এক দৌড়ে রেল লাইনের সামনে এসে পৌঁছান। কিন্তু রেল লাইনের সামনে এসে দেখেন যে মেইন রোডে র্যাবের একটা গাড়ি দাঁড়ানো। ওই সময় তো কারফিউ, এখন যদি র্যাবের গাড়ির সামনে পড়ে যান তাহলে তো ভয়ানক বিপদ হতে পারে। উনি কি করেছেন, পাশে একটা ট্রেনটি গাছের পেছনে লুকিয়েছেন। প্রায় 10 থেকে 15 মিনিট ওভাবে দাঁড়িয়েছিলেন। কিন্তু দাঁড়িয়ে থাকা অবস্থায় ওনার কাছে মনে হচ্ছিল কেউ যেন ঘাড়ে গরম নিঃশ্বাস ফেলছে ফস ফস করে। ওই সময়টা উনি এমন একটা ভয়ঙ্কর সিচুয়েশন ছিলেন যে সামনে র্যাবের গাড়ি দাঁড়ানো, আমার পেছনে এরকম একটা ঘটনা ঘটছে, কি করবেন, ভয়ে কান্না করে ফেলবেন, এমন একটা অবস্থা। আর দেশের পরিবেশ পরিস্থিতি কি ভয়ঙ্কর সময়, লিসেনাররা তো বুঝতেই পারছেন। এরই মধ্যে কি হয়, ওই র্যাবের গাড়িটা সামনের দিকে চলে যায়, মানে অন্য কোনো একটা দিকে চলে যায়। এখানে তো বা কিছু সময় টহল দিতে এসেছিল, অন্য জায়গা চলে গিয়েছে। যখনই গাড়িটা চলে যায় উনি তখন মেইন রোডে ওঠার জন্য কয়েক পা বাড়িয়েছেন, তখন পেছন থেকে কে যেন ওনার পিঠে জোরে গিয়ে দিয়েছে একটা থাপ্পড়। আর এক থাপ্পড় খেয়ে উনি উল্টে গিয়ে পুকুর পাড়ে পড়ে গিয়েছেন। তো পুকুর থেকে কোনোভাবে উনি উঠে, ছাতা আসলে কোথায় গেছে, উনি তো দিয়েছেন এক দৌড়ে মেইন রোড দিয়ে ওনার রুমে গিয়ে রুমের দরজা লাগিয়ে দিয়েছেন। তো ওনার রুমটা ছিল অবশ্য রেল লাইনের পাশেই। তখন হঠাৎ করে গম্ভীর স্বরে কেউ একজন বলে উঠল, আজকের মতো বেঁচে গেলি রে, আজকের মতো কিছু করলাম না, যদিও বা আবার করার সুযোগ ছিল, পরের বার যদি আবার বিরক্ত করিস না তখন কিন্তু আর বাঁচতে পারবি না। তো এটা শোনার পর উনি তো সারা রাত রুমের লাইট জ্বালিয়েছিলেন, রাত্রে ঘুমাতেও পারেন নাই। সকালবেলা ওনার মেসেজ যিনি কেয়ারটেকার তার সাথে আলোচনা করেছেন। তো কেয়ারটেকার কিন্তু ওই মেসে প্রায় 15 বছর যাবত দায়িত্ব পালন করছেন। উনি বলে যে এই দিকটাতে একটা মাজার রয়েছে, ওখানে কিছু ভালো জিন থাকে, কারো ক্ষতি করে না, তবে কেউ বিরক্ত করলে তাদেরকেও বিরক্ত করে। তবে বড় ধরনের কোনো ক্ষতি কারো করেছে এটা শোনা যায় না। হয়তো বা তুমি ওদিক দিয়ে আসছিলা, ওদের কোনো অসুবিধা হচ্ছিল, এই জন্যই তোমাকে ভয় দেখিয়েছে। তো এটি ছিল ঘটনা। তো ধন্যবাদ জানাচ্ছি তাহসান ভাইকে, ওনার সাথে ঘটে যাওয়া একটি সত্য ভয়ের ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। আপনি এসেছিলেন, আমার মনে পড়ে যে আপনার বাড়ি নেত্রকোনার কলমাকান্দা বলেছিলেন, তখন বলেছিলেন যে আপনি সিলেট পলিটেকনিকেই পড়েন। প্রিয় লিসেনার্স, আমার কিন্তু ঠান্ডা ভালো হয়নি, যার ফলশ্রুতিতে আমার গলাটা কিন্তু স্বাভাবিক না। নিশ্চয়ই বুঝতে পারছেন, অনেকে চিন্তা করবেন এটা আফনান ভাইয়ের কণ্ঠ কিনা।
হ্যাঁ, এটা আমারই কণ্ঠ, তবে ঠান্ডাটা ভালো হয়নি। দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি। চলুন আমরা চলে যাব আমাদের এবারের সিলেট স্পেশাল এপিসোডের শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, ঘটনাটি খুবই স্পর্শকাতর একটি ঘটনা, আর এতটাই স্পর্শকাতর যে এই ঘটনাটি সংশ্লিষ্ট বেশ কিছু স্থান আমরা গোপন করতে বাধ্য হচ্ছি। ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নামটাও গোপন করতে বাধ্য হচ্ছি। তার বাড়ি সিলেট জেলার ওসমানীনগর থানার গোয়ালা বাজার এলাকায়। উনি একজন পুলিশ কনস্টেবল, তবে বর্তমানে উনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 2-এ কর্মরত রয়েছেন। তো বুঝতে পারছেন, যেহেতু আমরা বলেছি ঘটনাটি স্পর্শকাতর, তাই আইনের সাথে ব্যাপারটার একটা সম্পর্ক রয়েছে। চলুন ঘটনাতে চলে যাই। এই ঘটনাটি যখন ওনার সাথে ঘটে, উনি ওনার কিছু ব্যাচমেটকে বলেছিলেন, কিন্তু তারা বিশ্বাস করতে নারাজ। আর পুলিশ বাহিনীতে এসব বিশ্বাস করা লোক পাওয়া খুবই দুর্লভ। তারপরও ওনার 2-3 জন ব্যাচমেট তারা এই বিষয়ে কিছুটা উপলব্ধি করতে পারে। ওই 2-3 জন ব্যাচমেট বিশ্বাস করে যে আসলেই তার সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল। ঘটনাটি যখন ঘটে তখন উনি পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন। তো ঘটনাটি ঘটে 2023 সালের একটি সময়ে। 2023 সালের 8ই জুন ওনার বদলি হয় সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার একটি পুলিশ তদন্ত কেন্দ্রে। তদন্ত কেন্দ্রের নাম বললে সিলেট রুটে যারা আসা যাওয়া করেন, হবিগঞ্জ দিয়েই তো যেতে হয়, তারা প্রত্যেকেই ওই জায়গাটা চিনতে পারবেন এবং ওই তদন্ত কেন্দ্র কোনটা সেটাও বুঝতে পারবেন। এই জন্য আমি সেটা বলছি না। আর ঘটনাটা যেদিন শুরু হয় তারিখটা ছিল 2023 সালের 19শে নভেম্বর। ওই দিন ওনাদের পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে একটা ওরস মাহফিল চলছিল এবং সেই উপলক্ষে একটা বড় মেলার আয়োজনও করা হয়। ওই সময় ওনার ডিউটি ছিল না, উনি ওনার ব্যাচমেটদের সাথে ওইখানে বেড়াতে গিয়েছেন। হঠাৎ করে ওনার তদন্ত কেন্দ্রের মুন্সি কারা? মুন্সি হচ্ছে বিভিন্ন তদন্ত কেন্দ্র বা থানাতে লিখে দেওয়ার জন্য, কেস লেখা বা কিছু আবেদন লেখা, এই কাজ করার জন্য মুন্সি থাকে। কখনো কখনো পুলিশের মধ্যে থেকেও কেউ এই কাজ করেন বা বাইরে থেকেও কোনো লোক এই কাজের দায়িত্বে থাকেন আর কি। তো যাই হোক, ওই তদন্ত কেন্দ্রের মুন্সি ওনাকে কল করেছেন এবং তাকে বলেন যে তাড়াতাড়ি তদন্ত কেন্দ্রে আসার জন্য একটা জরুরি ডিউটিতে যেতে হবে। তখন বাজে বিকাল 5টার মতো। তো উনি যত তাড়াতাড়ি তদন্ত কেন্দ্রে এসে হাজির হয়েছেন, তখন তাকে জানানো হয় যে একটি লাশ পাওয়া গিয়েছে, সেই লাশটার পোস্টমর্টেম বা ময়না তদন্ত যেটা, এটাতে যেতে হবে। এখন ওই ফাঁড়িতে একটা নিয়ম ছিল যে নতুন আসবে, সে নতুন আসার পর যদি পরে, এটাকে পিএম বলে আর কি, পরে যদি কোনো পিএম আসে তাহলে ওই নতুন সদস্য পিএম অর্থাৎ পোস্ট মর্টেম করাতে লাশ নিয়ে যেতে হবে। মানে নতুন কোনো সদস্য যে আসবে সেই এগুলোতে যাবে, পরের জন পরে আবার নতুন কেউ আসলে সে আবার যাবে, এইভাবে আর কি। এটা ওখানকার একটা সিস্টেম আর কি। এখন তার উপায় নাই, তাকেই যেতে হবে। তখন উনি ওই তদন্ত কেন্দ্রে নতুন, তো যাই হোক উনি তো যেতে রাজি হয়েছেন। তখন ওনাকে বলা হয় যে লাশটা থানায় আসে নাই, লাশটা এই তদন্ত কেন্দ্রের এরিয়ার মধ্যেই একটা জায়গা রয়েছে, সেখানে একটা বাজার সংলগ্ন একটা জঙ্গল রয়েছে, ওই জঙ্গলের ভেতর খালের মতো দেখতে একটা ছোট পুকুর রয়েছে, সেখানে কিছু লোকজন দেখেছে এবং ফোন দিয়ে জানিয়েছে। তখন উনি একজন সাব ইন্সপেক্টরের সাথে লাশটা নিতে রওনা দেন। তো উনি তো তড়িঘড়ি করে পোশাক পরে রেডি হয়েছেন। তখন ওনার স্যারের সাথে গিয়ে উনি যাবেন, সাথে একজন সিনিয়র ড্রাইভার ছিল। আর তদন্ত কেন্দ্রে তো আসলে পুলিশ থাকে কম, যে বিশাল একটা ফোর্স নিয়ে যাবেন বিষয়টা এরকম না, অল্প কয়েকজন লোক মিলেই যেতে হয়। আর একজন সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারকে যেতে হয়, কারণ তাকে সুরতহাল রিপোর্ট করতে হয়। সুরতহাল রিপোর্ট হচ্ছে যখন একটা ডেড বডি পাওয়া যায়, ওইটার কি অবস্থায় তারা পেয়েছে, আশেপাশের পরিবেশ পরিস্থিতি কেমন ছিল, তার শরীরে কোনো দাগ আছে কিনা, বা উনি যেটা পর্যবেক্ষণ করেছেন। কারণ যখন ট্রেনিং করানো হয় তখন তো সুরতহাল রিপোর্ট কিভাবে করতে হয় সেটা তো জানানো হয় আর কি। এরপর তো ময়না তদন্ত আছে,
তো যাই হোক, এই জন্য কিন্তু একজন অফিসারকে যেতে হয়। তো তারা গিয়েছেন ওখানে। আগে থেকেই ওখানে 2-3 জন স্থানীয় লোক তাদেরকে অভ্যর্থনা জানান। তারা দাঁড়িয়েছিলেন। তারা জানায় যে বাকি পথটা গাড়ি নিয়ে যাওয়া যাবে না, কারণ ওই পথে গাড়ি চলে না, 0.5 কিলোমিটার হেঁটে যেতে হবে, আর ওইদিকে মানুষজনও থাকে না। তো ওনারা গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে ওই লোকদের সাথে রওনা দিয়েছেন। প্রতিমধ্যে অন্য কোনো মানুষকেও পেলেন না, ওই জায়গাটা খুব শুনশান নীরব। তো ওনারা যেতে যেতে একটা সময় ওইখানে গিয়ে পৌঁছান। পৌঁছানোর পর দেখা যায় যে এই লাশটি আসলে কোনো প্রাপ্ত বয়স্ক মানুষের নয়, এটি একটি বাচ্চার লাশ। আশেপাশে গাছগাছালি লতাপাতায় ঘেরা একটা জনমানবহীন জায়গা এটা। আর রাস্তা বলতে ওইটা ছিল একটা ছোট একটা জমির আইলের মতো, দুদিকে শুধু গাছ আর লতাপাতা। ওই জায়গায় যাওয়ার মতো আসলে ওরকম হেঁটে যাওয়ার মতো রাস্তাও নাই। তো 20 মিনিট হাঁটার পর যখন ওইখানে পৌঁছেন, তো ওনারা তো এটা দেখেছেন। আর একটা গর্তের মতো খাল বলা যেতে পারে, পানি খুবই অল্প। আর ওখানে কিন্তু কেউ ডুবে মারা যাবে না। আর এই বাচ্চাটা পানিতে ডুবেও মারা যায়নি, বাচ্চার অর্ধেকটা পানিতে অর্ধেকটা উপরে, এমন অবস্থায় পড়ে আছে। এটা দেখার পর ওনার বুকের মধ্যে একটা মোচড় দিয়ে ওঠে। এত ছোট্ট একটা বাচ্চার লাশ এখানে কে ফেলে দিয়ে গেল? মনের ভেতর তখন অনেকগুলো প্রশ্ন উকি দিল। যেহেতু এখন পর্যন্ত বাচ্চার কোনো মা বাবা আত্মীয় স্বজন যোগাযোগ করেনি, কেউ খোঁজ করতে থানাতে বা তদন্ত কেন্দ্রেও আসেনি, তাই আপাতত নিয়ম অনুযায়ী লাশটাকে বেওয়ারিশ হিসেবেই ধরে নিলেন ওনারা। আর উনি এটাও ভাবছিলেন যে আসলে একটা মানুষ কিভাবে এই কাজটা করতে পারে। কেউ না কেউ তো এই কাজটা করেছে। এখন লাশটাকে পানি থেকে তুলে নিয়ে আসা হলো। আর সাব ইন্সপেক্টর যিনি ছিলেন, উনি একটা কাগজের মধ্যে লাশের বিবরণটা লেখা শুরু করলেন। তো লাশটা ভালো করে দেখার পর উনি বুঝতে পারলেন যে এটা একটা মেয়ে বাচ্চা, যার বয়স আনুমানিক 7 থেকে 10 দিনের ভেতর হতে পারে। লাশটা দেখার পর উপস্থিত সবারই খুব মায়া হতে থাকে যে এইভাবে বাচ্চাটাকে হত্যা করে এখানে ফেলে রাখলো। তো যাই হোক, আসলে হত্যা যে করা হয়েছে এতটা মানে সে যে এমনি এমনি মারা যায় নাই এটা নিশ্চিত, কারণ হত্যাকাণ্ডের বেশ কিছু আলামত ওই বাচ্চাটা শরীরে ছিল। সর্বোচ্চ 10 দিনের একটা বাচ্চা যে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, কারোর সাথে ঝগড়া বিবাদ থাকারও কথা নয়, কিন্তু তার এরকম নির্মম মৃত্যু কেন হলো? এটা তো তদন্ত সাপেক্ষ বিষয়। তো যাই হোক, লাশটাকে নেয়ার জন্য তার একটা পলিথিন ইউজ করলেন, একটা পলিথিনের ব্যাগে ঢুকিয়েছেন। লাশটা ছোট ছিল, মানে বাচ্চাটা তো একদম ছোট আর কি। এরপর ওনারা হাঁটতে থাকেন। মিনিট 20 হাঁটার পর আবার ওনারা ওনাদের গাড়ির কাছে চলে আসেন। বাচ্চাটাকে গাড়িতে রেখেছেন এবং তদন্ত কেন্দ্রের উদ্দেশ্যে ওনারা রওনা হয়েছেন। তদন্ত কেন্দ্রে আসতে মোটামুটি রাত 8টার মতো বেঁচে যায়। তদন্ত কেন্দ্রে আসার পর তদন্ত কেন্দ্রের যিনি আইসি স্যার ওনাকে জানান যে সকাল 10টায় লাশ নিয়ে হবিগঞ্জ সরকারি মেডিকেল কলেজে যেতে হবে পোস্টমর্টেমের জন্য, মানে ময়না তদন্তের জন্য। আপাতত লাশটা রেখে দিতে হবে এখানে, গাড়ির ভিতরেই রেখে দিতে হবে, এটা বললেন আর কি। তো যাই হোক, সেই মোতাবেক কাজটা করা হয় এবং লাশটা কিন্তু দেখাশোনা করার জন্য একজন ব্যাটসম্যানকে দায়িত্ব দেওয়া হয়, মানে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন তারই একজন ব্যাটসম্যানকে দায়িত্ব দেওয়া হয়। উনি খাওয়া দাওয়া করে আবার ওই মেলা দেখতে চলে গিয়েছেন। মনটা তার খারাপ, তারপর মেলা দেখতে গিয়েছেন। এভাবে মেলা দেখে দেখে রাত 1টার দিকে উনি আবার তদন্ত কেন্দ্রে ফেরত এসেছেন। যখন এসেছেন তখন লাশ পাহারায় থাকা ওনার ব্যাটসম্যান ওনাকে বলে একটা অস্বাভাবিক ব্যাপার। সেটা হলো পলিথিনের ভিতরে কি যেন নড়াচড়া করছে। তো সে আর সাহস করে নাই কি এটা দেখার জন্য। তখন এই ভাই আবার কি করেছেন, উনি আবার ওই পলিথিনটা চেক করেছেন, ওর ভিতরে কোনো ইঁদুর টিঁদুর ঢুকলো কিনা, ব্যাং ট্যাং ঢুকলো কিনা। পলিথিনটা খুলে দেখা যায় না, সবকিছু ঠিকঠাক আছে, লাশটা একদম স্বাভাবিক অবস্থায় আছে। এটা নিয়ে আবার তাকে বেশ কিছু কথাও শোনান রসিকতা করে যে কি থেকে কি দেখলা। সকালবেলা লাশটা নিয়ে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। যেহেতু অনেকটা পথে যেতে হবে, সারাদিন লাগবে, এই জন্য
উনি কি করেছেন, ওনার এক ফ্রেন্ডকে সাথে নিয়েছেন, সে ওই এলাকারই। তো মেডিকেলে যাওয়ার পর লাশটা মর্গে ঢুকান, ডোম আবার কিছু টাকা পয়সাও চেয়ে বসে। আর বাচ্চার লাশটা তো বেওয়ারিশ লাশ, বাচ্চাটাকে দেখে তার খুব মায়া হয়। এখন টাকা দেওয়ার মতো তো কেউ নাই, বাধ্য হয়ে উনি নিজে থেকেই সব খরচ বহন করেন আর কি। দুপুর 1:30টার দিকে ওই ডোম ওনাকে বলেন যে ডাক্তার এসেছেন, তার উপস্থিতিতে লাশটা কাটা হবে। তো যাই হোক, অল্প সময়ের মধ্যে, মোটামুটি 1 ঘন্টার মধ্যে লাশটা ওনাকে বুঝিয়ে দেন, অন্য ফর্মালিটি শেষ করা হয়। লাশ পাওয়ার পর উনি ওনার তদন্ত কেন্দ্রের যিনি আইসি স্যারের সাথে ফোনে কথা বলেন এবং তিনি বলেন যে যেহেতু বেওয়ারিশ লাশ, তুমি শুরু থেকেই ছিলা, আর লাশটার প্রতি তোমার একটা মায়া জন্মে গেছে, তা তুমি নিজে থেকেই লাশটা গোসল দিয়ে দাফন কাফন সম্পন্ন করে তারপর তদন্ত কেন্দ্রে আসো। তখন আঞ্জুমানে মফিদুল ইসলামের সাথে, এই আঞ্জুমানে মফিদুল ইসলামকে আপনারা অনেকেই চেনেন, যারা বেওয়ারিশ লাশ দাফন করছেন, এরকম কাজের সাথে জড়িত আছেন তারা। তো এই সংস্থার সাথে কথা বলা হয়। তো তাদের সাথে যোগাযোগ করার পর তারাও আসেন। আসরের নামাজের পর লাশ নিয়ে হবিগঞ্জ কবরস্থান রোডে সকলে সমবেত হন। বিকাল 4টার দিকে ওখানে আসরের নামাজ শেষ করে জানাজা করে ওখানে অবশ্য গোসল করানো হয়েছে আর কি, ওখানে গোসলে যারা ছিল, তারপরে দাফন করা হয়। বাচ্চাটা এতটা মায়াবী ছিল যে আসলে না দেখলে বিশ্বাসই করা যাবে না, খুবই মায়াবী চেহারা ছিল। আমি কেন বলছি, কারণ এই ভাই উনি কোথা থেকে এই ডেড বডিটা উদ্ধার করেছেন, কিভাবে কি কাজ করেছেন, একদম দাফন পর্যন্ত বিভিন্ন ছবি আমাদেরকে পাঠিয়েছেন। সঙ্গত কারণে সেই ছবিগুলো আমরা প্রকাশ করছি না। তো যাই হোক, 6 থেকে 7 জন মিলে জানাজার নামাজ আদায় করেছেন, দাফন করা হয়। এরপর উনি ওনার তদন্ত কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তদন্ত কেন্দ্রে আসার পর ওই দিন রাত্রে ওনার স্ত্রীকে সবকিছু বলেন যে কিভাবে ঘটনাটা ঘটেছে, কি করেছেন উনি। তো ওনার নিজের তো একটা মেয়ে বাচ্চা আছে, যে বাচ্চার মায়াটা কেমন হয় সেটা তো বুঝতে পারেন উনি। এরপর 2 থেকে 3 দিন সবসময় ওই বাচ্চাটার কথা ওনার মনে হতো। আর নিয়ম অনুযায়ী ওনারা কিন্তু খোঁজ করছেন যে এই ঘটনাটা কেন ঘটলো, এর পেছনে কারা জড়িত আছে, কেন মারা গেল, কে হত্যা করলো, কিন্তু কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। 5 দিনের দিন উনি রাতের বেলা ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে ওই বাচ্চাটার মতো দেখতে একটা বাচ্চা, খুব সুন্দর পোশাক পরা, তার কাছে আসে, এসে বলে, আঙ্কেল আমাকে কি ভুলে গেছেন, আমার কথা আপনার মনে হয় না? তো এটা দেখার পর তো ওনার ঘুম ভেঙে গেছে। উনি চিন্তা করছেন যে বাচ্চার কথা শুনে মনে হয়, তো এই জন্য হয়তো বা স্বপ্নটা দেখেছেন। উনি আবার ঘুমিয়ে পড়েছেন। তো ওই রাত্রে আর কোনো স্বপ্ন দেখেন নাই। পরের দিন থেকে আরো টানা 3 দিন উনি একই স্বপ্ন দেখেছেন, যে ওই বাচ্চাটা এসে বলছে যে আঙ্কেল আমার কথা ভুলে গেছেন, আমার কথা মনে পড়ে না। তো বিষয়টা উনি স্বাভাবিকভাবে নিয়েছেন। বিষয়টা উনি ওনার স্ত্রী এবং ওনার 2 ব্যাচমেটকে বলেছেন। তো ব্যাচমেটরা তো এটা নিয়ে হাসি তামাশা করেছে, আর ওনার স্ত্রী বলেছে এটা তোমার মনের ভুল, এইটা আসলে তুমি নিজে থেকে কাজ করেছে, তো এই জন্য বিষয়টা তোমার মনের মধ্যে বেশি কাজ করছে, এই জন্য তুমি স্বপ্নের মধ্যে এটা দেখছো। এরপরে 2 দিনের মাথায় আবার উনি একই স্বপ্ন দেখেছেন। তবে এবার বাচ্চাটা বলছে, আঙ্কেল একটা কাজ করে দেন না, আমার মা বাবাকে একটু খুঁজে দেন, আমি আমার মা বাবাকে চিনি না, আপনি আমাকে নিয়ে আসছেন, তাই আপনার স্বপ্নে আসি, আমার মা বাবাকে আপনি কষ্ট করে খুঁজে দেন। এখন উনি আবার স্বপ্নের মধ্যে বলছেন যে আমি তো চেষ্টা করলাম, কাউকে তো খুঁজে পেলাম না, কেউ তো যোগাযোগ করলো না, আমি কিভাবে তোমার মা বাবাকে এনে দিব? তখন ওই বাচ্চাটা বলে ওঠে, আমাকে যারা এই সুন্দর ভুবনে বেঁচে থাকতে দিল না, তাহলে তাকে এনে। তখন ওই ভাই স্বপ্নের মধ্যেই বলেন যে তোমাকে কে বেঁচে থাকতে দিল না? তখন ওই বাচ্চাটা বলে, আমি তো মৃত অবস্থায় জন্মগ্রহণ করিনি, জীবিত অবস্থায় জন্মগ্রহণ করেছি, আমাকে হত্যা করা হয়েছে, কে মেরেছে আপনি খুঁজে বের করেন। এই কথা শোনার সাথে ওনার ঘুম ভেঙে যায়। সেই রাত্রে ওনার ঘুম হয় নাই, খুব ভয় পেয়ে যান আসলে ওনার সাথে হচ্ছেটা কি। এরপরে উনি 3 দিন ছুটি নিয়ে চলে যান বাড়িতে গিয়ে ওনার স্ত্রীকে সব কথা খুলে বলেন। তো ওনার স্ত্রী তো বিশ্বাস করতে চান না যে 2023 সালে এসে কি এমন ঘটনা হয় নাকি।
সব তোমার মনের ভুল। তো যাই হোক, এরপরেও ওনার স্ত্রীর খালার হাজবেন্ড একজন কবিরাজের সন্ধান ওনাকে দেন। তো তার সাথে সব কথা শেয়ার করা হয়। তো কবিরাজ বলেন ওই বাচ্চাটার সাথে কোনো ভালো জিন ছিল, হয়তো তাকে মেরে ফেলার পর ওই ভালো জিনটাই মূলত তোমার স্বপ্নে দেখা দিচ্ছে। তবে এই জিন তোমার কোনো ক্ষতি করবে না। যতটুকু ঝাড়ফুঁক করার দরকার উনি করে দিয়েছিলেন। তো ওনার 3 দিনের ছুটি শেষ হয়, উনি আবার ওনার কর্মস্থলে এসে হাজির হন। এখানে 3-4 দিন ভালোই যায়। 4 দিনের মাথায় উনি আবার স্বপ্ন দেখেন। এইবার ওনাকে স্বপ্নের মধ্যে বাচ্চাটা বলে, আঙ্কেল, আমি কি আপনার কোনো ক্ষতি করেছি? আপনি তো আমার অনেক উপকার করেছেন, আমাকে কবরস্থ করেছেন, গোসল করিয়েছেন, জানাজা পড়িয়েছেন। আমি তো আপনার উপকার করব, ক্ষতি করব না। তখন স্বপ্নের মধ্যেই ভাই বলেন, তুমি কেন স্বপ্নে বারবার আমার কাছে আসো? আমি তোমার আর কি উপকার করব? আমি তো আর কিছু করতে পারবো না। আমার যা করার তা তো আমি করেছি, আমার তার কোনো ক্ষমতা নাই। ক্ষমতা থাকলে আমি অবশ্যই করতাম। তখন ওই বাচ্চাটা আবার বলে, আপনি আরো ভালো করে খবর নেন, দেখেন আমাকে কে মারছে। পরের দিন এই ভাই ওই যে সাব ইন্সপেক্টর যিনি তার সাথে ডিউটিতে গিয়েছিলেন ওই দিন, যিনি সুরথাল রিপোর্ট করেছিলেন, সেই সাব ইন্সপেক্টরকে উনি সব কথা খুলে বলেন। এখন সেই সাব ইন্সপেক্টরও বলেন যে আমিও তো অনেক চেষ্টা করলাম, এই বিষয়ের তো কোনো তথ্য, কোনো ক্লুই পাইলাম না। এখন কাকে কি ধরবো, কি বলবো? আমি তো নিজে থেকেও খোঁজ খবর নিয়েছি, বাচ্চাটাকে দেখে আমারও খারাপ লাগছিল, কিন্তু এটা নিয়ে তো আর বেশি দূর আগানো সম্ভব হচ্ছে না। তো সাব ইন্সপেক্টর বলেন যে ওই দিন যে বড় একটা ওরস হয়েছিল, আশেপাশে অনেক মেলা হয়েছিল, ওই সময় অনেক লোকজন এসেছিল। তো ওই বিশাল জমায়েতের সুযোগে ওখানে হয়তো বা কোনো লোক এসেছে, সে ওইখানে ওই লাশটা নিয়ে এসে সুযোগ বুঝে ওই ভিতরে গিয়ে ফেলে দিয়েছে। এমনিতে লোকজন নাই এমন জায়গাতে হাঁটাহাঁটি করলে তো লোকজন সন্দেহ করতে পারে। কেউ যদি জিজ্ঞেস করে বলবে আমি তো ওরসে আসছি, এজন্য লোকজন কেউ কিছু বলবে না। এই জন্য হয়তোবা এই সুযোগটাকে কাজে লাগিয়েছিল। আর এই এরিয়ার লোক হলে, কোনো বাচ্চা নিখোঁজ হলে তো খবর তো আমরা পাইতাম, নিশ্চয়ই আমাদের এরিয়ার বাইরে দূরবর্তী কোনো স্থানে। আর দূরবর্তী স্থানেও ওখানকার থানায় যে বিষয়টা নিয়ে রিপোর্ট হয়েছে তাও তো না। সুতরাং এই বিষয়টা নিয়ে তো আগানো খুব কঠিন ব্যাপার, এটা ওই সাব ইন্সপেক্টর ওই ভাইকে বলেন আর কি। তো যাই হোক, ওনারা ওনাদের জায়গা থেকে এরপরেও খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু খবর পান নাই। কোনো মিসিং রিপোর্টও হয় নাই যে বাচ্চা হারিয়ে গেছে, কেউ নিয়ে গেছে, এটা সেটা, এরকম কোনো মিসিং রিপোর্টও হয়নি। সুতরাং এটা নিয়ে তো আসলে আগ বাড়ানো খুব টাফ একটা ব্যাপার, যেহেতু কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, এই ঘটনার আরো কয়েকদিন পর ওই বাচ্চাটা আবার ওনার স্বপ্নে আসে। সেদিন বাচ্চাটা খুব কান্না করছিল আর বলছিল, কি আঙ্কেল, পাইলেন না তো? আচ্ছা আমি বলতেছি, আমাকে মারছে আমার নানা। জন্মের পরপরই আমাকে আসলে মারে, আর সুযোগ বুঝে এখানে ফেলে রেখে যায়। আমি ওনাদেরকে পুলিশে দিতে চাই না, তাই আপনাদেরকে বলবো না যে ওনারা কারা, ওনাদের বাসা কোথায়। আপনারা যেহেতু নিজেরা পাইলেন না, তাহলে বাদ দেন। আর আপনি মাঝে মাঝে আমার কবর দেখতে যাবেন, আল্লাহ আপনার মঙ্গল করবেন। আমি আর আপনার স্বপ্নে আসবো না, আর আপনাকে কোনো কবিরাজের কাছেও যেতে হবে না। এই সমস্যা আপনারা থাকবে না, এই যে স্বপ্নে আসছি আপনি ভয় পাচ্ছেন, এই সমস্যা থাকবে না। আর আপনি উপকার করেছেন, এর ফল ইনশাল্লাহ পাবেন। তো এই কথা বলার পর ঘুম ভেঙে যায় ওই ভাইয়ের আর কি। তো যাই হোক, এরপরে চলে যায় 1 মাস। বিভিন্ন সময় বাচ্চাটার কথা মনে আসতো আর কি। উনি 2024 সালের এপ্রিলের 15 তারিখ ঢাকা থেকে ওনার স্ত্রী এবং মেয়েকে নিয়ে ছুটি কাটাতে সিলেটে রওনা হয়েছে, কারণ উনি ওনার পরিবার সহ ঢাকাতে শিফট হয়েছিলেন আর কি। তো একটি গাড়ি রিজার্ভ করে ভৈরব যেটা জায়গাটা ওইটা পার হচ্ছিলেন। তবে যাওয়ার আগেই কিন্তু এখানে যে এলিভেটেড এক্সপ্রেস, ওখানে ওঠার সময় একটা বাইকের সাথে ধাক্কা লাগে। বড় ধরনের কোনো দুর্ঘটনা হয়নি আল্লাহর রহমতে। এলিভেটেড এক্সপ্রেসের মানে এক্সপ্রেস ওয়েতে উঠবেন এমন একটা সময় আর কি, এমনিও তো বাইক এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে ওঠে না। এরপর যখন ভৈরব ব্রিজের কাছে গিয়েছেন, তখন অটো রিক্সার সাথে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়, গাড়ির চাকা খুলে যায়। বড় ধরনের দুর্ঘটনা হতে পারতো, কিন্তু আল্লাহর রহমতে কোনো ধরনের কোনো দুর্ঘটনা মানে ওইভাবে হয়নি।
এমনি জাস্ট গাড়ির চাকা খুলে গেছে, অটো রিক্সা সামান্য একটু আঘাত লেগেছে, ড্রাইভারের হাতে এবং মাথায় সামান্য একটু চোট পেয়েছে, এতটুকুই। ওই দিন রাতের বেলা ওনার স্বপ্নে আবার ওই বাচ্চা মেয়েটা আসে, এসে বলে, আঙ্কেল দেখলেন, উপকারের ফল কিন্তু পেয়ে গেছেন, আল্লাহর ইচ্ছায় বড় দুর্ঘটনা থেকে কিন্তু বেঁচে গেছেন, আল্লাহ আপনার ভালো করুক। এরপর আপনার স্বপ্নে আমি আর আসবো না, বাস্তবেও আসবো না। এই যে এপ্রিলের 15 তারিখের পর থেকে এখন পর্যন্ত ওই ভাই স্বপ্নে ওই বাচ্চাটিকে আর দেখেন নাই। 2024 সালে এসে এই ধরনের ঘটনা এখনো ঘটতে পারে, এটা আসলে ওনার কাছে বিশ্বাস করতেও কষ্ট হয়েছিল। আমি ওনার সাথে ফোনে কথা বলেছি। বর্তমানে মোহাম্মদপুরে বসিলা রোডে এই যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 2-এর যে কার্যালয় আছে, উনি সেখানে কর্মরত রয়েছেন। তো ওনার নাম বলছি না, কোন তদন্ত কেন্দ্রে উনি ছিলেন সেটা বলছি না। বুঝতেই পারছেন ঘটনার কতটা স্পর্শকাতর। যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংশ্লিষ্ট ব্যাপারটা, তাই অনেক কিছুই আমাদেরকে অ্যাভয়েড করে যেতে হলো। লিসেনার্স, আসলে এভাবে অনেকেই কি নৃশংসভাবে শিশুদেরকে হত্যা করছেন। মানুষ কতটা নৃশংস হলে এই শিশুরাও বাদ যাচ্ছে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যেখানে ছোট শিশু তারা যদি মারা যায়, যারা পরকালে মা বাবার মুক্তির কারণ হবে, সেই শিশুকে হত্যা করলো তারই আপন নানা। যেহেতু বিষয়টা ওই বাচ্চাটা স্বপ্নে এসে বলেছিল, আর এটার আর কোনো ক্লু পাওয়া যায়নি কোথায়, কিভাবে, নাম কি, এজন্য ব্যাপারটা এক রহস্যহীই হয়ে গেল। হয়তো এই রহস্যের জট আর কোনোদিনই খুলবে না, বা খুলতে পারে অনেক পরে। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই ছিল। জানি না আমাদের এবারের এপিসোডের ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। সিলেট স্পেশাল এপিসোডে যেই ঘটনাগুলো শেয়ার করলাম, যারা ঘটনা পাঠিয়েছেন তাদের সকলকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি।